তোরা আমাকে আউটকাস্ট করে দিল, বলে যে না ঠিক আছে তোকে আসতে হবে না, আমরা যাচ্ছি আর কি। এরকম একটা খুব অ্যামাচিউরিশ একটা ডিসকাশন। কিন্তু আমি তখন এভারেস্টকে প্রমিস করে এসেছিলাম যে আই উইল কাম ব্যাক। পাহাড়ে আমরা বলি যে শারীরিক সক্ষমতা তো লাগেই, কিন্তু তার চেয়ে বেশি দরকার যেটা সেটা মেন্টাল ফিটনেস আর মেন্টাল স্ট্রেংথ। অপরচুনিটি না সবার সামনে দিয়ে সেম প্রবাবিলিটি দিয়ে যায়, যে প্রিপেয়ার থাকে সেই নিয়ে নিতে পারে, আর যে প্রিপেয়ার থাকে না সে বলে দেখ কি লাকি। বাঙালির একটা বদনাম আছে, বাঙালির নাকি 3টে হাত, ডান হাত, বাঁ হাত আর অজুহাত। আমরা আমাদের ব্যর্থতাকে বেশিরভাগ সময় অন্যের ঘাড়ের বন্দুক চাপিয়ে দিয়ে দেখতে ভালোবাসি। তোমার কেন এটা হলো না, আসলে না ও আমার জন্য এটা করেনি। তোমার কেন ওটা হলো না, আসলে না ও আমার সঙ্গে রাজনীতি করেছিল। তুমি কেন এটা পারলে না, আসলে না এটা হয়নি। আসলে এই অজুহাত আমরা জীবনের বিভিন্ন সময় দিয়ে থাকি। আজকে সেই অজুহাত পার করে আমাদের উপরের দিকে তাকানোর সময়, আজকে সেই অজুহাত পার করে একজন মানুষের দিকে তাকানোর সময়, যে নিজের জীবনের প্রতিবন্ধকতাকে জয় করে আজকে আমাদের বাঙালির, ভারতবাসীর নাম উজ্জ্বল করেছেন গোটা বিশ্বের মানচিত্রে। আজকে আমাদের গর্বের এপিসোড, গর্বের পর্ব সহজ কথায়, আজকে আমাদের অতিথি পর্বতারোহী সত্যরূপ সিদ্ধান্ত। নমস্কার। ধন্যবাদ। এবং সত্যরূপ দা ইয়াংগেস্ট ইন্ডিয়ান, এখন সত্যরূপ দা বলছি, সরি, আমরা একদম সমবয়সী, অ্যাবসলিউটলি এক বছরের জন্ম আমাদের, আমরা সমবয়সী। সত্যরূপ ইজ দ্য ইয়াংগেস্ট ইন্ডিয়ান ইন দ্য ওয়ার্ল্ড, ইয়াংগেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, যে 7টা সামিট প্লাস 7টা ভলক্যানিক সামিট, ফার্স্ট ইন্ডিয়ান, হ্যাঁ, এবং ফার্স্ট ইন্ডিয়ান যে জয় করতে পেরেছেন, এবং সেটা 2019-এ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখনো ইনট্যাক্ট আছে রেকর্ডটা, কিন্তু 5 বছর কিন্তু যখন তখন ভেঙে যেতে পারে। হ্যাঁ, হিউজ টাইম ধরে রাখা, 6 বছর। বহরমপুরে শৈশব। হ্যাঁ, আমার কলকাতায় জন্ম, তারপর 2 বছর সেই মেমোরি আমার নেই। 2 বছর আমরা ইসলামপুরে ছিলাম, ওয়েস্ট দিনাজপুর, তারপর বহরমপুরে বাবার কর্মসূত্রে। বাবা কি করতেন? বাবা ডাক্তার। তো ছোট থেকে মানে 2 বছর বয়স থেকে ক্লাস 12 পর্যন্ত বহরমপুরে, তারপর 4 বছর সিকিমে মানিপালের ইঞ্জিনিয়ারিং কলেজে পড়া, তারপর ব্যাঙ্গালোর চলে যাওয়া। তো 2019 পর্যন্ত চাকরি করেছি, ডিসেম্বর পর্যন্ত, তারপর নিজের কনসার্ন খুলেছি। না, কিন্তু এই ছোটবেলায় কোনো, আমি যতদূর পড়াশোনা করে জানলাম তোমার একটা অ্যাজমা ছিল। টেক আস থ্রু দ্যাট। মানে শিবরাম চক্রবর্তীর অ্যাজমা ছিল, তিনি বলেছিলেন এটা এমন একটা রোগ, বাকি সব রোগ শুইয়ে দেয়, এটা শুতেও দেয় না, বসিয়ে রাখে সারা রাত। একজন ডাক্তারের ছেলে কিন্তু অ্যাজমা, এবং সেখানে নিশ্চয়ই এরকম একটা ভবিষ্যৎ কেউ ভাবতেও পারবে না। আমি নিজে ভাবতে পারি। হ্যাঁ, তো কিরম ছিল সেটা, এবং অ্যাজমার সঙ্গে যুঝে ওঠা শৈশবটা? হ্যাঁ, অ্যাকচুয়ালি ছোটবেলায় এক তো হচ্ছে যে আমাদের সমবয়সী, যখন তুমি তো জানবে যে ওই সময় তো আর কোনো ইন্টারনেট বা ইয়ে ছিল না, আর পাহাড়ের কোনো এক্সপোজারও বহরমপুরে আমি কোনোদিন শুনিনি আমার শৈশবে। তো এটা কখনোই আমার শৈশবের স্বপ্ন বা কিছু ছিল না, পাহাড় চড়া। কিন্তু ছোটবেলায় যেরকম সবাই খেলতো দুলতো, আমরাও খেলতাম, কিন্তু আমাদের খেলার সঙ্গে না আমাদের চারপাশে খুব প্রচুর পার্থেনিয়াম জঙ্গল টঙ্গল ছিল, আর আমাদের ধুলো বালি মাটি এই সব নিয়ে, বিড়াল কুকুর এই নিয়ে কারবার ছিল আর কি। তো একদিন স্কুলে, তখন আমি ক্লাস 2-তে পড়ি, তো স্কুলে টিফিন টাইমে যেরকম সবাই আমরা দৌড়ে সে খেলছি টেলছি, তখন ক্লাসে মানে টিফিনের পরে ক্লাসে আসার পরে খুব নিঃশ্বাসের কষ্ট শুরু হলো আর কি। তো স্কুল থেকে তখন বাড়ি পাঠিয়ে দিল। তো আমি তো খুব খুশি হয়ে গেলাম যে আমি বাড়ি চলে এলাম তাড়াতাড়ি। কিন্তু বাড়িতে এসে দেখলাম তো আমার তো বন্ধু বান্ধবরা তো সবাই স্কুলে। কিন্তু তখন যেটাকে আমি খুব মজার ভেবেছিলাম যে বাড়ি চলে এলাম, তো সেটাই আস্তে আস্তে একটা প্রতিবন্ধকতার দিকে চলে গেল, যেখানটায় কোন বয়সে সেটা বাড়লো? ওই তো তারপরে আস্তে আস্তে কি হলো, ওই তখন ইনহেলার ছিল না আমাদের, আগে যে এখন যে অ্যাস্টেলিন ইনহেলার, তখন ওই সালবুটামল ইয়ে। তখন ফুটবল খেলতাম যখন, আস্তে আস্তে দেখলাম ব্যাকি হয়ে গেলাম, আস্তে আস্তে গোলকি হয়ে তারপর একদিন ফুটবল মাঠটাই হারিয়ে গেল। কিন্তু আমার মনে হয় আমাদের ছোটবেলায় আমরা অনেক বেটার থাকি, যেখানে আমাদের ভিকটিম মাইন্ডসেটটা থাকে না, যে এই হয়ে গেল আমার সঙ্গে, ওই হয়ে গেল। তো তখন একটা গ্রোথ মাইন্ডসেটের ব্যাপার চলে আসে। তো আমার মনে হলো যে ঠিক আছে, এইটা খেলতে পারছি না, তাহলে অন্য কিছু খেলি। তো তখন ছোটবেলায় ওই বাড়িগুলো তৈরি হতো, আন্ডার কনস্ট্রাকশন বাড়ি,
মফস্বলে। তো সেইটা আমাদের খেলার জায়গা হয়ে গেল, গাছে ওঠা, তো পাঁচিল দিয়ে ওঠা। আমাকে কখনো লোকে মানে নর্মাল রোডে দেখতে পারতো না, সবসময় কোনো না কোনো পাঁচিলে পাঁচিলে ঘুরে বেড়াচ্ছি। আর এই নতুন নতুন বাড়িগুলোর উপর থেকে কত উপর থেকে জাম্প মেরে নিচে বালিতে পড়া, তো ওই বাপরে। নিচে বালি থাকতো স্তূপে। হ্যাঁ মানে ওইগুলো খেলতে খেলতে তারপর আস্তে আস্তে আরো ইন্টেন্স যখন হতে লাগলো, তারপর ক্লাস 4 নাগাদ আমি আমার ইনহেলার পেলাম। তো তাতে আমার খুব সুবিধা হলো, কারণ পকেটে থাকলে পরে একটা কনফিডেন্স থাকতো যে কিছু হলেই একটা একটা ব্যাকআপ আছে। একটা পাফেই হয়ে যেত ঠিকঠাক। তো তার আগে আমার মনে আছে যে ছোটবেলায় ওই আপনি বলেন যে ঘুমাতেও দেয় না, তো সেরকম ব্যাপার ছিল যে রাত্রিবেলায় ঘুম হঠাৎ করে মানে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, ঘুম থেকে উঠে তখন আর শুতে পারছি না, শুলেই বাড়ছে, বসে থাকতে হচ্ছে। তো এমনও ডিসকাশন শুনতাম যে বাড়িতে অক্সিজেন সিলিন্ডার রাখতে হবে। কিন্তু তারপর ওটাকে মেনে নিয়েছিলাম আর কি, মানে ওটা ছাড়া তো আর কিছু অপশন ছিল না। কিন্তু এই তখন আমার ইয়ে ছিল যে স্কুলে স্পোর্টসে একটা 100 মিটার যদি দৌড়াতে পারি, সেটা একটা আমার কাছে মনে হতো ওটাই হচ্ছে আমার ছোট ছোট বেঞ্চমার্ক, ওটাই আমার এভারেস্ট হয়ে যেত যদি পারতাম আর কি। কিন্তু যা হয় আর কি, যে যখন হয় আমার তো সবচেয়ে শত্রুটা যেন না হয় ওরকম ফিলিং। কারণ অনেকটা হচ্ছে যে আমি নিঃশ্বাস নিতে চাচ্ছি কিন্তু লাংসে ঢুকছে না এয়ারটা, না ওরকম একটা খুব সাফোকেটিং একটা সিচুয়েশন থাকে। তো যাই হোক, ওটা নিয়ে চলতে থাকলাম। তারপর ওই স্পোর্টস গুলো হয়নি, তো কি হচ্ছে তখন টাগ অফ ওয়ার বা ওরকম গ্রুপ স্পোর্টসে চলে যেতাম আর কি। কিন্তু এই করতে করতে কলেজ পর্যন্ত গেলাম যখন আমি। আমাদের কলেজটার ক্যাম্পাসটা না খুব ওয়েভি ক্যাম্পাস, মণিপাল। হ্যাঁ। তো আর খুব স্যাঁতস্যাঁতে ওয়েদার, মানে সবসময় মেঘ ঢুকে যাচ্ছে এই। তো ওখানে আমার খুব বেশি করে হতে লাগলো, কিন্তু ইনহেলার থাকতো বলে আমার কখনো ওটা আর কখনো মনে হয়নি যে খুব কষ্ট হচ্ছে বা সামথিং। কিন্তু একদিন কলেজ থেকে আমি একদিন বেরাচ্ছিলাম শনিবার দিন, তাড়াতাড়ি করে ক্লাস করে, নিয়ারেস্ট রংপো বলে একটা জায়গা আছে ওখানটায় বেরানোর জন্য যখন যাচ্ছি, হঠাৎ করে আমার একটা অ্যাটাক হলো। তো অ্যাটাক হলে আমি পকেটে হাত দিয়ে আমার ইনহেলারটা রিচ আউট করি। তো ইনহেলারটা রিচ আউট করতে গিয়ে দেখি যে ইনহেলারটা আমার হোস্টেলে ফেলে এসেছিল। তো ওই যে মোমেন্টটা, যে ওই একটা সার্কেলের ওখানটায় কেউ নেই, সবাই ক্লাস করছে, জাস্ট ক্লাস শেষ হয়েছে, আমি বেরিয়ে পড়েছি আর কি। তো মাটিতে প্রায় 5-7 মিনিট গড়াগড়ি খাচ্ছি, নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করছি। অনেকটা মাছকে যখন জলের থেকে বাইরে তুলে রাখা যায় যেরকম ছটফট করে, আমি তো ভাবলাম যে বোধহয় আমি মরে যাচ্ছি। কারণ অনেকদিন পর ওরকম একটা সিচুয়েশন হলো যেখানে আমার একটা অ্যাটাক হচ্ছে, অথচ আমার কাছে ওষুধ নেই। তো কিন্তু আস্তে আস্তে, তো তখন সব রকম ট্রাই করলাম, যে জোরে নিঃশ্বাস নেওয়া, নিঃশ্বাস চেপে রাখা, রেগুলারাইজ করার চেষ্টা করা, কিচ্ছু কাজ দিল না। কিন্তু আস্তে আস্তে দেখলাম যে নিজে থেকেই ঠিক হলো। তো তখন ওখানে বসে কিছুটা রিফ্লেক্ট করলাম যে এই যে লাস্ট 5-7 মিনিট একটা হেলের থ্রু দিয়ে গেলাম, তো ডু আই ডিজার্ভ দিস লাইফ? যে এটা মানে আমি কি দোষ করেছি যে ওয়াই মি, হ্যাঁ, যে আমার সঙ্গে কেন হচ্ছে। তো তখন যত রকম নেগেটিভ ইমোশনস, যে রাগ, দুঃখ, ক্ষোভ, সব একসঙ্গে, ব্যর্থতা, মানে সব রকম একটা নেগেটিভ একটা ইমোশন এসে তখন হঠাৎ করে মনে হলো যে আচ্ছা আমি তো বেঁচে গেলাম, আমি তো মরলাম না। তো তার মানে দের ইজ এ ওয়ে যে আমি যদি 10 মিনিট এটাকে এনডিওর করতে পারি, তাহলে প্রবাবলি আমার এই ক্লাচেস অফ ইনহেলার থেকে আমি বাঁচতে পারবো, যে আমার শিকলটা হয়তো ছাড়তে পারবো। তো ওই একটা হোপটাকে নিয়ে আমি যখন দিয়ে আমি নিজেকে প্রমিস করলাম যে আমি আর আমার পকেটে ইনহেলার রাখবো না, মানে এত ইজি অ্যাক্সেস দেবো না নিজেকে। আর আমি কুড হ্যাভ বিন রিস্কি। হ্যাঁ, তখন আমি এতটাই ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম যে মানে আমি চেয়েছিলাম যে আইদার এই থেকে মুক্তি পাই, নাহলে পরে হোয়াট এভার হ্যাপেন্স। আমার মানে এটা খুব স্ট্রং একটা এ ছিল। তার সঙ্গে আমি খুব অ্যালার্জিক ছিলাম প্রচুর খাবারে। এই একটা যদি এক টুকরো যদি চিংড়ি মাছ খেতাম, তাহলে প্রায় প্রচুর র্যাশ বেরিয়ে যেত, 100টা হাঁচি মিনিমাম হতোই, আর শ্বাসকষ্ট সবকিছু শুরু হতো। তো তখন আমি ওগুলোও ঠিক করলাম যে খাবো, মানে সব খাবো। মানে এবার হচ্ছে যে যা হয় দেখা যাবে টাইপের। কিন্তু বলে তো দিলাম, নিজেকে প্রমিস তো করে দিলাম, কিন্তু যখন বডি পাচ্ছে না, আর স্টেরয়েড তো আলটিমেটলি স্টেরয়েড অভ্যস্ত হয়ে গেছে। হ্যাঁ, তো অভ্যস্ত হয়ে গেছে। ক্লাস 4 থেকে কলেজ। হ্যাঁ, এবার ইন্টেন্সিটিটা তখন
অ্যাটাকের আরো বেশি হতে লাগছে, বডি ডিমান্ড করতে লাগছে। কিন্তু এমনও হয়েছে যে আমি কলেজের ক্লাসরুম থেকে টয়লেটের প্রিটেক্সটে মানে বেরিয়ে দৌড়ে কলেজ হোস্টেলে গিয়ে 7 তলায় পৌঁছে দরজা খুলে ইনহেলার নিয়েছি। কিন্তু মানে খুব ডিটারমাইন্ড ছিলাম যে মানে এত ইজিলি দেবো না নিজেকে, মানে মরবো তো মরবো, কিন্তু দেবো না। তো এই করতে করতে 4 বছর কেটে গেল। আর আমি প্রত্যেক উইকেন্ডে গিয়ে ইচ্ছা করে একটা হোটেলে মিক্সড ফ্রাইড রাইস নিতাম, যেখানে চিংড়ি এগ, আমার প্রচুর অ্যালার্জি টেস্ট মানে সেসব অনেক কিছু হয়েছিল। তো ওগুলো খেতাম আর অ্যান্টি অ্যালার্জিক রাখতাম দুটো করে। তখন ইনসিডাল বলে একটা অ্যালার্জি ট্যাবলেট ছিল। তো প্রথম 10 মিনিট প্রচন্ড কষ্ট হতো, কিন্তু আমি জানতাম যে মেডিসিনটা নিয়েছি মানে 10 মিনিটে ঠিক হয়ে যাবে আর কি। তো ওই 10 মিনিটটা কোনোভাবে কাটাতে হবে। তো সে মাইন্ডকে ডাইভার্ট করিয়ে করিয়ে অনেক রকম ট্রাই করতাম। তারপরে কিছু কিছু সাহস বাড়তে লাগলো। তখন মনে হতে লাগলো আচ্ছা দেখি তো কতখানি আমি সহ্য করতে পারছি, তারপর ওষুধটা নেব। কিন্তু পাশে থাকতে হতো আর কি। তো এই করতে করতে এমন একটা দিন এলো যে কয়েকদিন ওষুধ না নিয়েও হয়ে গেল ঠিক, আবার কয়েকদিন হলো রিয়াকশন, কিন্তু ছাড়াও হ্যাঁ মাইল্ড হলো, আবার যেদিনকার খুব বেশি হলো সেদিনকার। তো এই করে করে 4 বছর কেটে গেল। তারপর ব্যাঙ্গালোরে চলে গেলাম, আরো 3 বছর এরকম করে কাটলো। মানে পাহাড় এখনো সিনে ঢোকে না, সিন ঢোকেনি। কি বলছো? 2008 সালে তখন আমি কলেজে এই আমার তখন অফিসে 3 বছর চাকরি হয়ে গেছে। তো আমার বস হঠাৎ করে একদিন ছবি দেখালো, আমি উইকেন্ডের পর এসেছি অফিসে, দেখছি ছবি দেখছে সে। তাহলে কিসের ছবি এগুলো? বললো যে এই তো ট্রেকিং এ গেছিলাম। ট্রেকিং শুনেই মাথায় চলে এলো ওই চাঁদের পাহাড়ের শঙ্কর, ওই তো পাহাড়ে যেত বা টিনটিনের সেই টিনটিন ইন টিবেটে, কারণ তার আগে পর্যন্ত কোনো এক্সপোজার নেই ট্রেকিং বা কিছু। তো ছবিগুলো দেখলাম যে বাহ, এ তো দারুণ ব্যাপার। সেই তামিলনাড়ুর একটা ছোট পাহাড়, মাথায় একটা শিব মন্দির আছে। তো ওরা এই জঙ্গলের মধ্যে দিয়ে প্রথমে গিয়ে পিঠে ব্যাগ ট্যাগ রাকসাক নিয়ে, হাতে লাঠি বাটি নিয়ে, তারপর যখন লাস্টে উঠছে তখন দেখলাম সেই শিকল টিকল রড এসব ধরে ধরে উঠছে আর কি। একটা প্রচন্ড একটা এক্সাইটমেন্ট কোথা থেকে এটা হলো, কোথায় রিজুদা চলে এলো একটা মনের মধ্যে, কোথায় একটা টারজান চলে এলো, এরকম সবাই যেন বললো যে আরে এটাই এটাই তো আমি ছোটবেলায় ভাবতাম যে এরকম একটা অ্যাডভেঞ্চার করব বা কিছু। কিন্তু আমি একবার ডিস্টার্ব করছি, এলো বুঝতে পারছি, এখানে আমার ট্রেকিংটা শুরু হলো আর কি। হ্যাঁ, এবার ট্রেকিং আমরা সবাই করি, মানে সবাই করে না, কিন্তু মানে আমিও করেছি, আমার মতন আনফিট লোক। ট্রেকিং থেকে মাউন্টেনিয়ারিং এর মাউন্টেনিয়ার হওয়ার জার্নিটা তো আরো কঠিন, সেটাও বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যখন আমি আমাকে বললো যে যখন ভাবলাম যে আমি এটা করবো, তো আমি জিজ্ঞেস করলাম যে আচ্ছা আমি পারবো? তো আমার বস না আমার চেয়ে 3 সাইজ ছিল আর কি। তো আমাকে বললো আমি পারলাম, তুই পারবি না কেন? আর আমি কাউকে বলতাম না আমার ইনহেলারের কথা বা আমার ইয়েটা, কারণ একটা একটা হীনমন্যতা লাগতো আর কি প্রথম প্রথম না, মানে গোটা লাইফটাই মনে হতো যে এটা একটা কাউকে বললে লোকে হাসবে বা বুলিং হব বা কিছু। তো ওকে আর বলতে পারলাম না যে আমার অ্যাজমা ব্যাকগ্রাউন্ড আছে, কিন্তু আমাকে বললো যে আমি পারবো, পেরেছি মানে তুইও পারবি। তো বাড়িতে গিয়ে অনেক সময় হয় না যে ঘুম হঠাৎ করে ভেঙে গেল, দিয়ে আবার পরের ঘুমটা আসার আগে ভাবনা চিন্তা যখন চলে তখন হঠাৎ করে ভাবতাম যে ইস এরকম একটা জায়গায় যেতে পারবো না। তো মাইন্ড বলতো যে ইফ ইউ গো ইউ উইল ডাই এ ডগস ডেথ, আর হার্ট বলতো যে আরে এটা তো যাওয়া উচিত। তো একদিন হঠাৎ করে মনে হলো আচ্ছা আমি যদি একতলায় থাকি আর আমার যদি একটা অ্যাটাক হয়, ওষুধটা সেই ইনহেলার, তো আমি যদি লিফটে করে 10 তলায় যাই, দিয়ে যদি আমার একটা অ্যাটাক হয়, ওষুধ তো চেঞ্জ হচ্ছে না, ওষুধ তো সেই ইনহেলার। তখন বললাম যে আচ্ছা তাহলে তো এই পাহাড়টা কত তলা হবে? 50 তলা হবে। তাহলে আমি যদি একটা ইনহেলার সঙ্গে করে নিয়ে যাই তাহলে কি আমি পাহাড়টা চড়তে পারবো? তো উত্তর এলো হ্যাঁ। তো ওটা একটা প্রচন্ড একটা কনফিডেন্স দিল। তো আমি একটা নতুন ইনহেলার কিনে তার 1-2 সপ্তাহের মধ্যেই আমরা আবার একটা অর্গানাইজ করলাম ট্রেক, দিয়ে আমরা ওই পাহাড়ে গেলাম কাউকে কিছু না বলে, যে ইনহেলার নিয়ে। এবার আমাদের যে ট্রেক শুরু হলো গরমে, এপ্রিলের গরমে তামিলনাড়ু ট্রেক। 1 ঘন্টার মধ্যে সব জল টল সব শেষ, মানে গলার তেষ্টায় ওই শিয়ালদা স্টেশনে যেগুলো থাকে না ওই গলি সোডা, ওই যেগুলো বলতো বাবা মা যে আঙুল দিয়ে, হ্যাঁ বলতো যে খেলে পরে কলেরা হবে, দেখছি যে ওগুলো বিক্রি হচ্ছে খালি। তো ওই খেয়ে খেয়ে তারপর ফাইনালি আমরা বিকেলবেলা নাগাদ পৌঁছলাম ওদের টবে। তো টবে পৌঁছে যখন নিচে তাকাচ্ছি দেখছি যে ওই রাস্তাগুলো না খুব সরু একটা রাস্তা, মানে এটা ভাবতেই পারছি না যে এত উঁচুতে পৌঁছে গেছি। আর খুব ফিল্মি ছিল, মানে মন্দিরের ওখানে ঘন্টা বাজছে, একটা গেরুয়া ওই সেই পতাকা এরকম হচ্ছে, আর আমি লায়ন কিং এর মতো ওই জায়গায় দাঁড়িয়ে আছি সূর্যাস্তের টাইম। হ্যাঁ হ্যাঁ।
ঠিক সেই সময় হঠাৎ করে রিয়েলাইজ করলাম যে আরে দিস ইজ ইয়োর কলিং। না, আমার তো একবারও ইনহেলার ইউজ করতে হলো না। ও রাইট। তখন ওই যে মোমেন্টটা যখন আমি এনজয় করছি যে আমি আমার জীবনে প্রথম পাহাড় চড়ছি, ঠিক সেই মোমেন্টে যখন বুঝলাম যে আমার ইনহেলার লাগলো না, তার মানে এই এত বছর ধরে যে এক্সপেরিমেন্টেশনটা করছি নিজের উপরে কাজ করলো। আর যেন মনে হলো হাজারখানা পাখিকে মানে মানে ফ্রি করে দেওয়া হলো, আনকেজ করে দেওয়া হলো, মানে এতটা একটা এবং একটা বিলিফ সিস্টেম ওখানে ফর্ম করে গেল যে আমি এবার আনস্টপেবল, মানে আই ক্যান ডু এনিথিং হোয়াট আই ওয়ান্ট টু ডু। আর আমি জানি না যে আমার ইনহেলার ঠিক হলো কি হলো না, কিন্তু আমি বুঝলাম যে পাহাড়ের আমার মধ্যে অ্যাটলিস্ট অ্যাজমাটা আসবে না। তো ওইখানে বসে বসে আমি তখন নিজেকে জিজ্ঞেস করলাম যে আমি কি করতে চাই। তো তখনও কিন্তু এক্সপোজার নেই এভারেস্ট বা কিছু, তখন আমি ওই ন্যাশনাল ডিফেন্স একাডেমির ওই ব্রশিওরে আসতো যে প্যারাগ্লাইডিং করছে, হর্স রাইডিং করছে, স্কুবা ডাইভিং করছে। তো আমি বললাম আমি স্কুবা ডাইভিং করবো, আমি হর্স রাইডিং করবো, আমি প্যারাগ্লাইডিং করবো। দিয়ে when I came back I was a different person altogether. যে আমি এসে হর্স রাইডিং কোর্স খুঁজতে শুরু করলাম ব্যাঙ্গালোরে, হর্স রাইডিং কোর্সে সার্টিফিকেশন করলাম। ওইটা খুঁজতে খুঁজতে ব্যাঙ্গালোর মাউন্টেনিয়ারিং ক্লাব বলে একটা ওয়েবসাইট দেখলাম, এবং ওরাই ওই হর্স রাইডিং কোর্সটা করাচ্ছিল। তো সেখান থেকে দেখে আরো কিউরিয়াসিটি বেড়ে প্রত্যেক উইকেন্ডে স্টার্ট করে দিলাম ট্রেকিং ওয়েস্টার্ন ঘাটসে। তারপরে একটা এমন একটা সিচুয়েশন এলো যখন আমার যাওয়াটা ফ্রি করে দিল, আমাকে খালি ম্যানেজ করতে হতো। তারপরে একটা সিচুয়েশন এলো যে আমাকে ওরা পে করতে লাগলো, আমাকে ফ্রিল্যান্সার করে দিল, মানে অটোমেটিক্যালি একটা খুব একটা এক্সাইটমেন্ট। চাকরির এইবার অবস্থা চাকরি চলছে আর উইকেন্ডে করে আমি চলে যেতাম। এই করতে করতে চললো ট্রেকিং ট্রেকিং ট্রেকিং। তারপর 2010 সালে ডিসেম্বরে হঠাৎ করে একটা অ্যাডভার্টাইজমেন্টের পেলাম যে এভারেস্ট বেস ক্যাম্প। তো ওই সময় আমি একটা খুব একটা স্ট্রাগল চলছিল, তো সেই সময় একটা মানসিক একটা স্ট্রাগল চলছিল। আমি ভাবছিলাম যে কোথাও একটা যেতে হবে আর কি। তো আমি তখন ওটাকেই আঁকড়ে ধরলাম যে এটাই যাই। হ্যাঁ, তো আমি পড়াশোনা কিচ্ছু না করে জাস্ট কোথাও যেতে হবে, কোন দিন কি সব কিছু না, কোন দিন যেতে হবে, কোন দিন ফেরত আসতে হবে, ওইটুকু জেনে চলে গেলাম। কিন্তু যখন যাই আর কি, নেপালে পৌঁছে যেখানেই দেখি সেখানেই এই হিমালয়ান কফি শপ, এখানে যাচ্ছি তো এভারেস্ট মিট শপ, এখানে যাচ্ছি তো মানে সবই না পাহাড়। তার মানে এত অবসেশন কিসের, মানে এভারেস্ট নিয়ে এতই বা কিসের আর কি। তো তখন আমাদের ওই তেনজিং নরগে ছবি আছে একটা, বা কি একটা গাইতির মতো হাতে নিয়ে, ওইটুকুই হচ্ছে আমার নলেজ অ্যাবাউট মাউন্ট এভারেস্ট, যেটা হাইয়েস্ট চিলড্রেন্স বুক অফ নলেজে যেরকম থাকতো 8848। তখন আমি হাইটটাও জানতাম না এক্স্যাক্টলি। তো তারপরে যখন ট্রেক স্টার্ট হলো এবং সেকেন্ড দিন যখন এভারেস্টকে প্রথম দেখলাম চোখের সামনে, একটা মানে কি বলবো, কালো জাদু বলে না, যে একটা ওরকম ব্ল্যাক ম্যাজিক করে দিল। এবং আমার মনে আছে আমরা প্রায় 1-1.5 ঘন্টা আমরা জাস্ট দাঁড়িয়ে এভারেস্টকে দেখেছিলাম ওখান থেকে, এবং মাথায় বেস ক্যাম্প থেকে, হ্যাঁ না বেস ক্যাম্প না, ওই সেকেন্ড দিনে যেতে যেতে একটা পয়েন্ট থেকে প্রথম দেখা যায় যেখান থেকে। তো এই মাথায় উপর থেকে প্লিউমস যাচ্ছে, আর যেন একটা অদ্ভুত একটা অ্যাট্রাকশন, মানে কি যে অ্যাট্রাকশন আমি বোঝাতে পারবো না। হ্যারি পটারে যেরকম দেখানো যে একটা ওই অ্যাট্রাকশন নিয়ে যাচ্ছে আর কি সেরকম। কিন্তু তখন বন্ধু বান্ধবরা যারা ছিল কেউই জানি না আমরা যে এভারেস্ট কি, কতটা ডিফিকাল্ট। আমরা ভেবেছিলাম ট্রেকিং বোধ হয়, এভারেস্টে একটা ট্রেকিংই হবে। তো আমার বন্ধু বান্ধবরা বললে চল আমরা পরের বছর আসি। এবার আমি দেখলাম যে এইটা তো আমি 2-3টে ইনস্টলমেন্টে দিয়ে আসছি, পরের বছর তো আসতে হবে না, তারপরের বছর আসবো। তো আমি বললাম যে না তোরা যা, আমি পরের বছর যাব। তো ওরা আমাকে আউটকাস্ট করে দিল, বলে যে না ঠিক আছে তোকে আসতে হবে না, আমরা যাচ্ছি আর কি। এরকম একটা খুব অ্যামাচিউরিশ একটা ডিসকাশন। কিন্তু আমি তখন এভারেস্টকে প্রমিস করে এসেছিলাম যে আই উইল কাম ব্যাক। এইবার তো পুরো বেস ক্যাম্পে গিয়ে যতক্ষণে আমি যখন পৌঁছালাম, এভারেস্ট চোখের সামনে, আমরা সমবয়সী ভাই, আমার তো অযোধ্যা পাহাড়কেও প্রমিস করার সাহস হয় না যে আই উইল কাম ব্যাক। তুমি এভারেস্টকে কি করে প্রমিস করলে ভাই? আমি তো ভাবতেই পারিনি যে এভারেস্টে মাউন্টেনিয়ারিং এটা এত বড় ব্যাপার। মানে আমাদের যে ব্যাঙ্গালোর মাউন্টেন ক্লাব ছিল ওটাও ট্রেকিং এরই ছিল, মানে এমন না যে মাউন্টেনিয়ারিং যেরকম স্কুলের এই ছিল। আরে আমিও সান্দাকফু করেছি, সান্দাকফু করা মাউন্ট এভারেস্ট ওটা তো স্টার্টিং পয়েন্ট, রাইট? এইবার তো সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এইবার যে আমি তো এবার এভারেস্ট দেখে একদম মোহিত। তখন হচ্ছে ওই অ্যাডভার্টাইজ ছিল না যে ইট ক্রিকেট স্লিপ ক্রিকেট, আমার কাছে তখন ইট মাউন্টেন স্লিপ মাউন্টেন, সবসময় সব জায়গায় মাউন্টেন ঘুরছে। তো ফেরত আসার সময় একটা বই কিনে নিয়ে এলাম, এবং তখন আর কি এভারেস্ট চলছে। ভাবছি যে এবার এভারেস্ট করবো কোনো একটা সময়।
বইগুলো পড়ে প্রথম বইটা ছিল ইনটু থিন এয়ার বলে, যেটা নিয়ে এভারেস্ট মুভিটা হয়েছিল 2015 সালে, ওটা অ্যাকচুয়াল ঘটনা ঘটেছিল। হ্যাঁ, ওই পড়ে তো প্রথমেই আমি দেখলাম যে এভারেস্ট ক্লাইম করতে 35 লাখ টাকা লাগে। আমি আবার কাউন্ট করলাম ঠিক করে যে আমি ঠিক দেখছি, মানে এটা কি করে হতে পারে। তো কানের কাছে মনে হলো সব স্বপ্নগুলো ভেঙে গেল, চুরচুর চুরচুর হয়ে গেল। 35 লাখ টাকা, মানে মানে ভাবতেই পারছি না, মানে 2010 সালে আমি 35 লাখ টাকা একটা এক্সপিডিশন, মানে একটা বিএমডব্লিউ গাড়ি হয়ে যাবে। আরে মানে ভাবতেই পারছি না, মানে মানে কনসেপচুয়ালাইজই করতে পারছি না যে এত কি করে হতে পারে। তো তারপরে পড়তে পড়তে দেখলাম আরে বাপরে এত ডেঞ্জারাস ব্যাপার, এত লোক মরে গেছে। আরে তখন বুঝলাম যে স্কিল ইজ ভেরি ইম্পর্টেন্ট, আর এক্সপিরিয়েন্সও খুব ইম্পর্টেন্ট। যারা মারা গেছিল তাদের এই দুটোর মধ্যে কোনো একটা জায়গায় কম্প্রোমাইজ ছিল। ম্যালোরিও না না, ম্যালোরিয়া তো ওটা তো একদম, এটা 96 এর ডিজাস্টারের কথা বলছি, ম্যালোরি তো গুরুদেব মানুষ। তখন ফার্স্ট থিং ছিল যে এটা ইম্পসিবল ড্রিম, যে এই একটাই স্বপ্ন দেখেছিলাম এত ভালো করে, কিন্তু এরাও চলে গেল টাইপের। কিন্তু হয় না যে একটা স্বপ্ন যখন খুব ইন্টেন্সলি দেখা হয় তখন ইট বিকামস এ পার্ট অফ ইউ, ইউ অ্যান্ড ইউর ড্রিমস আর নট টু ডিফারেন্ট থিং, ইট জাস্ট বিকামস ওয়ান। তো তখন টু গিভ অ্যাওয়ে দ্য Fantastic. ড্রিম মানে হচ্ছে যে টু গিভ অ্যাওয়ে পার্ট অফ ইউর সেলফ। তো আমি কিছুতেই ছাড়তে চাইছিলাম না স্বপ্নটাকে, যে আরে কোনোভাবে কি সম্ভব না। তো তখন কোশ্চেনটা এলো যে কিভাবে সম্ভব। তো ফার্স্ট ব্লক হচ্ছে পয়সা। তো কোথা থেকে পয়সা পাবো। আর আমাদের প্রথম এই ছিল হচ্ছে যে চলো ব্যাংক লুটি, মানে ওটাই তো আমাদের কলকুয়ালি আমরা তো বলি না যে ব্যাংক লুটতে হবে, কিডনি বেচে দিতে হবে, এইগুলো ফার্স্ট থট আসে, রাইট। তাহলে ব্যাংক যদি লুটি ধরা পড়লে তো আমাকে তো এই তো পাহাড় চড়তে হবে না, এই ওয়ালগুলো চড়তে হবে, আমাদের জেলের পাঁচির চড়তে হবে, ব্যাড আইডিয়া। তা ভাবলাম যে আচ্ছা লটারি কাটতে হবে। তারপর লটারি থেকেই হঠাৎ করে মনে হলো আচ্ছা কন বানেগা করোড়পতিতে যদি ডাক পাই, তখন মনে আছে তখন একদম পিক সিজন চলছে আর কি। ওটা শুনে আমি নিজেই হেসে ফেললাম যে আমাকে কেন ডাকবে, মানে আউট অফ এত কোটি লোকের মধ্যে আমাকে কেন ডাকবে। তারপরে কিন্তু মন তো একটা মন হচ্ছে যে একটা কিছু আঁকড়ে থাকতে চায়, নিজেকে আবার কাউন্টার করছে যে কেন ডাকবে না, সবাইকে তো অনেক তো সাধারণ মানুষকে তো ডাকে, তা আমাকে ডাকবে না কেন। আবার এদিকে ইঞ্জিনিয়ারিং মাইন্ড বলছে তাহলে লজিক দেখাও। তো আমি তখন ক্যালকুলেট করলাম যে আমার প্রবাবিলিটি কি। তো প্রবাবিলিটি ক্যালকুলেট করে বুঝলাম যে আমার প্রবাবিলিটি হচ্ছে 0.0000001%। আমি খুব খুশি হয়ে গেলাম যে যাক, এই তো তাহলে জিরো তো না, 0.0001 ইজ নট ইকুয়াল টু জিরো। আমি ওইটাকেই আঁকড়ে ধরে জাস্ট ভেসে থাকলাম যে এই তো টাকা তাহলে অ্যারেঞ্জ হয়ে গেছে, এরপর কি। তো আমাদের না অনেক সময় যে প্রথম হার্ডেলটাই এতটাই বড় থাকে যে ওভারওয়েলম করে দেখা যায় না আর কি। হ্যাঁ, মানে যে এরপরে কি আছে। তো ওইটা যখন সরিয়ে ফেলতে পারলাম যে ঠিক আছে টাকা রূপকথা দিয়ে সরিয়েছে, হ্যাঁ রূপকথা দিয়ে, হ্যাঁ মেটাফরিক্যালি সরে গেল, কিন্তু অ্যাটলিস্ট পরের ভিশনটা তাহলে ঠিক হলো যে আচ্ছা তাহলে কি আমার কাছে যদি টাকা চলে আসে আমি কি কালকে যেতে পারবো এভারেস্ট, am I prepared for it? তখন বলে না, আমি তো পড়েছিলাম ওই বইটাতে যে স্কিল লাগবে আর এক্সপিরিয়েন্স লাগবে। তাহলে স্কিল করতে গেলে কোথায় করতে হয়, তা দেখলাম যে আরে হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউটে মাউন্টেনিং শেখানো হয়। তো আমি আরে ছোটবেলায় তো আমি এইটার সামনেই এসে ছবি তুলেছি, ওই মে ইউ ক্লাইম ফ্রম পিক টু পিক, ওই চিড়িয়াখানা দিয়ে গিয়ে দেখতে, আচ্ছা এখানেই শেখানো হয়, মানে মানে আইডিয়াই ছিল না। তো তারপরে আবার দমে গেলাম, দেখলাম যে 1 মাস ছুটি লাগবে, তো কোন অফিস আমাকে 1 মাস ছুটি দেবে। তো আবার ভেঙে পড়লাম যে আবার হবে না আমার দ্বারা। তো ভাবলাম যে কি করলে হবে, ইজিয়েস্ট রুটটা আছে যে হবে না, যদি ভাবা যায় যে ইমাজিনারি ইফ এভরিথিং ইজ পসিবল তাহলে কি করলে হবে। তখন বললো যে আমাকে কেন ছুটি দেবে একটা কোম্পানি 1 মাস, তাহলে আমি যদি সিইও হই কোম্পানির, তাহলে না সিইওরা তো খুব বেশি বিজি থাকে, ওরা তো ছুটি পায় না বলতে গেলে। হ্যাঁ, আমি যদি সবচেয়ে বেস্ট এমপ্লয়ি হই কোম্পানির তাহলে আমাকে ছাড়ানোর আগে দুবার ভাববে। তো সেই থট প্রসেসে আমি শুরু করলাম আমার স্বপ্নের কেরিয়ারের রথযাত্রা বলতে গেলে। এবং সেই সকাল এখনো মনে আছে ভোর 5:30টার সময় অফিস যেতাম, ওই শিফটে গোটা দিন কাজ করে রাত্রি 10:30টার সময় বাড়ি ফিরতাম। সব অ্যাওয়ার্ড আমার, সব প্রজেক্ট নামিয়ে, আর যখনই অ্যাওয়ার্ড পেতাম ঠিক ওই সময়গুলোকে আমি অ্যাপ্রোচ করতাম যে আমার একটা ছুটি লাগবে। ডিসেম্বর মাসে প্ল্যান করলাম যাতে ওই বিজনেসটা একটু স্লো যায়, ইউএস এর কোম্পানি হলে ওই সময়টা একটা ছুটি টুটি পাওয়া যায়। আর তখনই 1 মাস কিসের জন্য, আর অ্যাওয়ার্ড পেয়েছি যখন, তো তখন আর বেশি কিছু ঝাড়তে পারতো না। কিন্তু এই করে 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 ফাইনালি আমি মাউন্টেনিয়ারিং কোর্সের জন্য 1 মাসের ছুটি পেলাম। এখনো মনে আছে দার্জিলিং এ বসে প্রথম দিকে আমি রাত্রিবেলা সেই ডঙ্গেল লাগিয়ে রাত্রিবেলা কাজ করতাম, সকালবেলা ক্লাইম টাইম করে এসে রাত্রিবেলা কাজ করতাম। কিন্তু যখন একটা স্বপ্ন থাকে না তখন ওইটা করার জন্য
যত ইম্পসিবলই হোক দেখে মনে হয় ঠিক কোনো না কোনো রাস্তা বেরিয়ে আসেই, সে যত ইম্পসিবলই হোক না কেন, সেই 35 লাখ টাকা জোগাড় করাই হলো, সেই 35 লাখ টাকা তো ওরে বাপরে। তারপরে তো এই করতে করতে আমি মাউন্টেনিং কোর্স করার পর কিলিমাঞ্জারো করে একটা একটা করে পাহাড় করতে করতে, ক্রাউড ফান্ডিং করে, এই করতে করতে ফাইনালি ফাইনালি আমি ইয়েতে এলাম। আমি 4 নম্বর পাহাড় হয়ে গেছে। ও এই করে আমি যখন তুমি এটা যখন বলছো, একটু আমাদের জন্য, আমাদের মতন সাধারণ মানুষের জন্য একটু বুঝিয়ে দাও, এই যে 7 সামিটস এন্ড 7 ভলক্যানিক সামিটস, এই গোটা বিষয়টা আমাদের মতন লেম্যানের কাছে তো ক্লিয়ার না, একটু যদি বুঝিয়ে দাও। হ্যাঁ, তো আমি যখন কিলিমাঞ্জারো প্ল্যান করলাম মাউন্টেনিং কোর্সের পর, তো কিলিমাঞ্জারো নিয়ে রেকর্ডটা কবে মাথায় এসেছিল, এই দুটো প্রশ্ন। কিলিমাঞ্জারো নিয়ে সার্চ করছিলাম যখন, তখন দেখলাম যে কিলিমাঞ্জারো উইকিপিডিয়াতে লেখা ছিল যে কিলিমাঞ্জারো ইজ এ পার্ট অফ 7 সামিটস। আমার কাছে ওরকম ব্যাপার ছিল যে 7 সামিটস এটা আবার কি। প্রথম অবভিয়াসলি অনেকেই প্রথম শুনছেন হয়তো নামটা। আমি যে ইন্ট্রোডাকশনে তোমারটা বললাম, ওটা কিন্তু তোমার জীবনী পড়ে বললাম, আমি কিন্তু জেনে বলি। এক্স্যাক্টলি, না জানারই কথা আর কি। তো আমি 7 সামিটসে ক্লিক করে দেখলাম যে প্রত্যেকটা কন্টিনেন্টের সবচেয়ে হাইয়েস্ট পাহাড়। প্রত্যেকটা কন্টিনেন্টের হাইয়েস্ট পাহাড়, এটাও ক্লাইম করা যায়? মানে ভাবতেই পারছি না। অ্যান্টার্কটিকাতে পাহাড় আছে, মানে অ্যান্টার্কটিকাতে দেখে মানে এইটুকু। কিন্তু তখন জানলাম যে অ্যান্টার্কটিকা একটা এত বড় কন্টিনেন্ট, অস্ট্রেলিয়ার চেয়েও বড় কন্টিনেন্ট। তা বললাম আচ্ছা, তাহলে মানে এত কিউরিয়াসিটি হলো যে নর্থ আমেরিকায় কোনটা, সাউথ আমেরিকায় কোনটা, এরকম করতে করতে নর্থ আমেরিকা রকি না, আলাস্কাতে মাউন্ট ডেনালি। আচ্ছা, হ্যাঁ, তো খুব প্রচন্ড টাফ পাহাড়। তো এরকম করে প্রত্যেকটা কন্টিনেন্টে খুঁজে খুঁজে বার করলাম কোনটা হাইয়েস্ট পাহাড়। তারপর দেখলাম লোকে কিভাবে করে, কোনটা দিয়ে স্টার্ট করে, কোনখানে। তারপর দেখলাম এভারেস্ট হচ্ছে এশিয়ার হাইয়েস্ট পাহাড় প্লাস ওয়ার্ল্ডের হাইয়েস্ট পাহাড়। তো আমি বললাম যে বাহ, তো এটা তো করা যায়, মানে তাহলে এটা দারুণ একটা এক্সকিউজ ওয়ার্ল্ড ঘোরার আর কি। 7টা কন্টিনেন্টের সবচেয়ে উঁচু পাহাড়, তো খুব এক্সাইটেড লাগলো। তো তখনই হঠাৎ করে মনে পড়লো যে আমার কাছে তো একটা পাহাড়েরই টাকা নেই, তো আমি 7টা পাহাড়ের টাকা কোত্থেকে পাবো। কিন্তু ওই যখন মনে হয় না এই ইনফিনিটি কনসেপ্ট যেটা থাকে আমাদের ম্যাথমেটিক্সে, যে এনিথিং ইউ অ্যাড টু ইনফিনিটি ইজ স্টিল ইনফিনিটি, এনিথিং ইউ সাবস্ট্রাক্ট ফ্রম ইনফিনিটি ইজ ইনফিনিটি, এনিথিং ইউ মাল্টিপ্লাই টু ইনফিনিটি ইজ ইনফিনিটি। তাহলে যে তাহলে এভারেস্টে যদি আমার কাছে ইনফিনিটি হয়, তাহলে আরো 5টা-7টা যদি পাহাড় যোগও করে দিই, ইনফিনিটি থাকলো। তো স্বপ্নতে তো আর ট্যাক্স লাগে না, জিএসটিও দিতে হচ্ছে না। তো আমি আই অ্যালাউড মাই সেলফ টু ড্রিম দ্যাট বিগ। মানে যতটাও ইম্পসিবল ছিল, তাও আমি নিজেকে দেখতে শুরু করলাম যে আমি পরিবারের ভূমিকা। মাকে বাবাকে বলেছিলাম যে তো কিলিমাঞ্জারো ছোট ঢিপির মতো আর কি, মানে প্রথম বলতাম না আর কি যে এটা ইয়ে আছে বলে, কিন্তু তারপরে আস্তে আস্তে ওরা আমার টিভি ইন্টারভিউ দেখে বুঝতে পেরে গেছিল। কিন্তু প্রথম দিকে রেজিস্ট্যান্স ছিল, তারপর যখন অনেক পাহাড় থেকে আমি ব্যাক করে চলে এসেছি, মানে রিস্ক আইডেন্টিফাই করে, তো সেখান থেকে ওরা কনফিডেন্স পেয়েছে যে আই উইল নট ডু এনিথিং রেকলেস। যেখানে আমাদের পাহাড়িদের একটা খুব ইয়ে থাকে যে সামিট না হলে বোধহয় জীবন বৃথা হয়ে গেল, গিয়ে ওয়েদার খারাপ তাও একটা খুব একটা অ্যাট্রাকশন থাকে, একটা মানে পাহাড় টানে একটা আলেয়ার মতো। তো অনেকে মারা যায় ওরকম রিস্ক নিতে আর কি। দেখা যাচ্ছে যে ওয়েদার ফেভারেবল না, তাও আর কি যে এত টাকা ইনভেস্ট করে এসেছি ফেরত চলে যাবো, এরকম আমাদের বহু বন্ধু বান্ধবরা মারা গেছে এরকম করে। তো এইভাবে যখন ফাইনালি 2015 সালে ডিসাইড করলাম যে আমি এভারেস্ট করতে যাব, তখন আমার কলেজ, ততদিনে কটা সামিট হয়েছে? 4টে হয়ে গেছে, 4টে কন্টিনেন্ট। হ্যাঁ, তো আমি 7 সামিটসটাকে অ্যালাউ করলাম। কন্টিনেন্টের মজাগুলো একটু বলো। আমরা তো আর কোনোদিন পারবো না এগুলো করতে। এই যেমন কয়েকদিন পর পরশুদিন আমি যাচ্ছি আফ্রিকা, আবার কিলিমাঞ্জারো করতেই যাচ্ছি, লোকজনকে নিয়ে যাচ্ছি। তো ওটা একটা অদ্ভুত একটা কান্ট্রি, সেখানটায় মানে একটা পাহাড় তো জাস্ট পাহাড় চড়ে না, এটা একটা ইন্টারাকশন উইথ দ্য এলিমেন্টস। সেখানকার কত ডিফারেন্ট ভেজিটেশন, মানুষ, তাদের কালচার একটা অদ্ভুত। সেটা আফ্রিকা একটা অদ্ভুত কালচার, সেখান থেকে ইউরোপ চলে গেলে সেটা একটা রাশিয়াতে একটা অদ্ভুত কালচার, সেখান থেকে সাউথ আমেরিকায় গেলে একটা অদ্ভুত কালচার। এই চা খেতে খেতে মনে পড়ছিল যে ওরা না সাউথ আমেরিকাতে মাত্তে বলে একটা ড্রিঙ্ক, চায়ের পাতার মতোই হয়, ওগুলোকে নিয়ে গরম জল দিয়ে দেয়, আর একটা স্ট্র থাকে, স্ট্রয়ের এন্ডে ছাকনি থাকে, তো ওরা এরকম ভাবে খায় মাত্তেটা। এবার আমি রেখে দিলাম, এটাই আপনিও নিয়ে আপনি খেতে শুরু করলেন। আবার কোনো একটা দোকানের লোক এলো,
সেও এটাকে নিয়ে খেয়ে নিল, মানে এটা সোশ্যাল কমিউনিটি ড্রিঙ্ক। হ্যাঁ, একটা কমিউনিটি ড্রিঙ্ক হয়ে গেল, একই কাপে একই একই স্ট্রতে সবাই খেয়ে নেয় আর কি। তো ওটাও একটা কালচার শক ছিল যে ও মায়ের এরকমও হয় আর কি। তো প্রত্যেকটা কন্টিনেন্টই তার নিজস্ব একটা একটা অদ্ভুত একটা কালচার। প্রথম বিপদে কবে পড়লে? হ্যাঁ, 2015 আগে পড়েছো এই যে 4টে 2000 সামিট করে ফেলেছো? হ্যাঁ, ডেনালিতে তখন আমরা এক্সপিডিশন করতে গেছি। ডেনালিতে আমার যাওয়ার পয়সা ছিল না। নর্থ আমেরিকা। হ্যাঁ, প্রায় 10-12 লাখ টাকা লাগতো। তো অলরেডি অ্যাকনকাগুয়া গিয়ে প্রচুর টাকা চলে গেছিল। তো এটা কি সাউথ আমেরিকা? সাউথ আমেরিকায়, এটা কোন দেশে পড়ে? চিলি? আর্জেন্টিনা। আর্জেন্টিনা। তো তখনই লোন নিয়েছি, তো তারপরে আবার 10 লাখ টাকা কোত্থেকে পাবো, এইভাবে আমি অলমোস্ট গিভ আপ করে দিয়েছিলাম যে 7 সামিটসের আমার জার্নিটা বোধহয় এখানেই শেষ হয়ে গেল, সেরকম মনে হয়েছিল একটা সময়। দিয়ে আমি সে তখন সকাল দুপুর রাত্রি খালি চকলেট খেয়ে যাচ্ছি, আস্তে আস্তে এরকম মোটা হয়ে যাচ্ছি, মানে খুব বাজে ফেজ চলছিল আর কি। তো সেখান থেকে হঠাৎ করে আমরা ডিসাইড করলাম যে ঠিক আছে, দেখাই যাক না, যে উইদাউট গাইড, উইদাউট শেরপা, উইদাউট এজেন্সি, উইদাউট কোম্পানি আমরা যদি যাই তাহলে 10 লাখ টাকারটা 1.5 লাখ টাকায় হয়ে যাচ্ছে। আর খুব টাফ একটা পাহাড় ডেনালি। তো ওখানটাই যখন আমরা সামিট করে ফেরত আসছি যখন, তো আমার সঙ্গে ছিল হচ্ছে বাংলাদেশের প্রথম এভারেস্ট ক্লাইম্বার মুসা ইব্রাহিম। তো আমরা দুজন মিলে তখন একটা ইয়েতে আটকে পড়ি, একটা ব্লিজার্ড, ভয়ানক ব্লিজার্ড শুরু হয়ে যায়। ব্লিজার্ডের আমাদের, হ্যাঁ, ব্লিজার্ডের আমাদের একটা ফোরকাস্ট ছিল। তো আমরা সেই ফোরকাস্টের আগেই আমরা প্ল্যান করেছিলাম যে ওই রিজটা যেন বেরিয়ে চলে আসতে পারি। একটা রিজ মানে দুদিকেই প্রায় 400-500 মিটার ফল, খুব সরু রিজ। তো ওই মানে ফোরকাস্টটা ছিল যে ওটা খুব ঝড় আসবে, 3 দিন চলবে আর কি। তো আমরা তার আগেই ওটা পৌঁছে, তখন আমরা একটা ব্যাগ নামাতে নামাতে আমার দেরি হয়ে গেছিলো। একটা ব্যাগকে মানে ভেবেছিলাম খুব ইজি, তো ওরকম একটা সময় ব্লিজার্ড শুরু হলো। আর আমার তখন খুব অ্যামাচুয়ার ছিলাম, তো তো জুতোর ফিতে খুলে গেছিলো, দেখতে পাইনি। জুতো শুদ্ধ, জুতোর নিচে আমাদের না কিছু লোহার কাঁটা থাকে, ওটা শুদ্ধ ওই দেওয়ালে মেরে মেরে নামতে হয় আর কি। তো দেওয়ালে মেরে যখন আবার পাটা খুলতে যাচ্ছি, জুতোটা ওখানে থেকে গেছে, পা বাইরে চলে এসছে। আর জুতো যদি চলে যেত তাহলে আমার পাও চলে যেত আর কি। তো আমি সেই জুতোকে কোনো মতে আটকে রেখে, আঁকড়ে ধরে তখন আমি নিজেকে ক্ল্যাম্প করি। এবার আর ওই ভার্টিক্যাল ওয়ালে আমি আর জুতো পরতে পারছি না, মানে পরাই যাচ্ছে না আর কি। তো ওই নিয়ে ছ্যাঁচাতে, আর এক পায়ে নামা যাচ্ছে না, দিয়ে কোনো মতে ছ্যাঁচাতে ছ্যাঁচাতে নামছি। আর আমার সঙ্গে মুসার এইটুকুও দেখতে পাচ্ছি না, মানে 2 ফুটও দেখা যাচ্ছে না, ভিজিবিলিটি এত খারাপ। এরকম একসময় আমি ওকে বললাম যে তুমি আমাকে এখানে রেখে চলে যাও, দিয়ে রেস্কিউ নিয়ে এসো। ও জানে যে ও যদি চলে যায় তাহলে মরে যাবেন, হাইপোথার্মিয়া হয়ে যাবে, আমি যদি চুপচাপ বসে থাকি। তো বলে না, একসঙ্গে যেতে হবে, চলো চলো। দিয়ে আমরা নামতে নামতে অনেক কষ্টে ওই ওয়ালটার শেষে যখন নামলাম, তখন সেই জুতো দেখতে পাচ্ছি না, সেই গ্লাভসটা খুলে মুখে রেখেছি, দিয়ে গ্লাভস পরতে মানে জুতো পরার চেষ্টা করছি, ভিতরে তো তাল তাল বরফ ঢুকছে, বারবার করে সে খুলে, সে গ্লাভসটা মুখ থেকে নিচে পড়লো না, মুখ থেকে বেরিয়ে উপরে চলে গেল, এত মানে হাওয়ার ইয়েতে চলে গেল। ভাবলাম যা, গ্লাভস চলে গেল মানে তো এবার আমরা চলে যাবে, ফার্স্ট বাইট। আর জুতোর মধ্যে বরফ কোনো মতে সেই পরে দিয়ে দুজন মিলে আমরা চলতে শুরু করলাম। যেতে যেতে হঠাৎ করে মুসা একটা ক্রেভাসে ঢুকে পড়লো, মানে দেখলাম যে ঝাটকা লাগলো, সঙ্গে সঙ্গে আমাদের আইসেক্স বলে একটা যে গাঁইতির মতো যে জিনিসটা থাকে, ওটা দিয়ে আমি অ্যারেস্ট করলাম ফলটা। দিয়ে দেখলাম যে দেখলাম যে মুসা ঢুকে গেছে এতখানি, দিয়ে বেরানোর চেষ্টা করছে। দিয়ে কোনো মতে মুসা বেরালো, হ্যাঁ, অনেক কষ্টে বেরালো। তখন দেখলাম যে দুজন মিলে আমাদের রোপ আপ করলে দুজনেই মরে যাবো, রোপ খুলে দিলাম আমরা। দিয়ে এই ব্যাগটাকে ওখানে লাগিয়ে রেখে বললাম যে পরে নিতে আসবো। দিয়ে আমরা দুজন মিলে হাঁটতে শুরু করলাম, শিওর শট যে মরে যাব, কারণ এত ব্লিজার্ড, এত ঠান্ডা, এত ইয়ে, দেখা যাচ্ছে না কিছু, কোথায় পৌঁছে যাবো জানি না। তো আমরা গল্প শুরু করলাম, আমি আর মুসা। সেই গল্প শুরু করলাম যে তাড়াতাড়ি চলো, আমরা যদি ইয়েতে পৌঁছাই, আলাস্কাতে পৌঁছাই, তাহলে ওখানে খুব ভালো স্যামন মাছ পাওয়া যায়। তো মুসা বলল, কি স্যামন মাছ খাবা, তুমি বাংলাদেশে আসো তো ইলিশ মাছ ধরবার খাইবা, ধরবার খাইবা। হ্যালো, সে কি ইলিশ মাছ ওরকম করে ধরে যায় নাকি? বলে আরে তোমাকে নিয়ে যাবো এমন জায়গা যেখানে তো জ্যান্ত ইলিশ পাওয়া যায়। সেই গল্প করতে করতে অর্ধেক শুনতে পাচ্ছি, অর্ধেক শুনতে পাচ্ছি না, কিন্তু ডাইভার্ট, হ্যাঁ, মানে মাইন্ডটাকে ডাইভার্ট করে হাঁটতে শুরু করলাম। কখন যে ঘন্টা 3 কেটে গেল। আস্তে আস্তে একটা জায়গায় পৌঁছে হঠাৎ করে না কুয়াশাটা একটুখানি সরে গেল, দেখলাম যে দূরে তাঁবু দেখা যাচ্ছে, আবার কুয়াশা ঢেকে গেল, আর আমরা দুজনকে জড়িয়ে ধরলাম যে এই তো মানে বেঁচে গেছি। মানে এইটা যখন হয় একটা ব্লিজার্ড, এবং কখনো
মামুদ বাবুর ফল তুমি বাঁচাচ্ছ, কখনো তোমাকে উনি হেল্প করছেন। হ্যাঁ এরকম একটা ঝড়ের পর যখন তাঁবু দেখতে পাও, তখন এই যে বন্ধুত্বটা, এই মৃত্যুর মুখে যে বন্ধুত্বটা, এর কি কোনো তুলনা আছে? না, এটা একটা অদ্ভুত একটা বন্ধন চলে আসে। যদিও মানে আম, মানে পাহাড়ে এইটাই হচ্ছে ইনভিজিবল বন্ড অফ ট্রাস্ট। নইলে পরে আমরা পাহাড়ে যেতেই পারবো না একটা টিমের সঙ্গে, না, যদি আমরা নিজেদের নিজেদের মধ্যে সেই, কারণ আমরা একে অপরকে নিজেদের জীবনটা বাজি রেখে উঠছি, যেন ওর ভুলে আমি মরে যেতে পারি, আমার ভুলে ও মরে যেতে পারে, রাইট? তো সেখানটায় এটাই আমাদের কাছে রানিং ন্যাচারাল ব্যাপার। বিটুইন দ্য উইকেটের মতো। হ্যাঁ, এটাই, হ্যাঁ, একটা ওরকম ব্যাপার। তো এরকম ভাবে আমরা সেনকা বেঁচে গেলাম, কিন্তু আমার 3টে আঙুলে ফ্রস্ট বাইট, ফার্স্ট ডিগ্রি ফ্রস্ট বাইট হয়। যাতে বাদ যেতে হয় না। না, সেটা তার আগে আমি আর কি গরম ফেলতাম ইয়ে আর কি, করে। হ্যাঁ, গরম। আর যাওয়ার সময় গোটা রাস্তাটা আমি এরকম এরকম করতে করতে গেছি, পায়ের ফিঙ্গার্স গুলো মুভমেন্ট করতে করতে গেছি, কারণ আমার বহু বন্ধু বান্ধবদেরও আঙুল চলে গেছে আর কি। তো মানে আমি খুব কশাস ছিলাম, কিন্তু কিছু করার তো নেই। তো এই ব্লিজার্ড গুলোতে কি হয়, অনেক সময় যে রাস্তা দেখা যায় না বলে ভুল দিকে চলে গেলে ক্রেভাসে ঢুকে যায়, বা এত ঠান্ডা হয় যে হাইপোথার্মিয়া হয়ে মারা যায় লোকে আর কি। তো সেখানটায় আর কি একজন কম্পানিয়ান থাকলে পরে অ্যাটলিস্ট মনের জোরটা খুব ইম্পর্টেন্ট থাকে আর কি। তো পাহাড়ে আমরা বলি যে শারীরিক সক্ষমতা তো লাগেই, কিন্তু তার চেয়ে বেশি দরকার যেটা, সেটা মেন্টাল ফিটনেস আর মেন্টাল স্ট্রেংথ। তো সেটা থাকলে পরে অনেক দুর্গম জায়গাগুলোকেও ক্রস করে নেওয়া যায় আর কি। হিল ফ্যাটিগও তো অনেকের হয়, হ্যাঁ, মানে হার্ট যাদের অ্যাটাক হতে পারে, এই হতে পারে, হ্যাঁ, এবার সেগুলোর জন্য ট্রেনিং তো ওগুলো লাগে আর কি। কিন্তু এই করতে করতে 2015 সালে যখন এলাম আমরা, সেটাও তো খুব স্মুথ হয়নি, একটু আগে বলছিলে। হ্যাঁ, আমরা সব কাটাকুটি করিয়ে আমাদের এইটা লাগবে না, ওটা লাগবে না, আমরা এরকম ভাবে যাবো, সব বাজেট বাজেট বানিয়ে। করিয়ে আমরা 18 লাখে নিয়ে এলাম আমাদের এক্সপিডিশন বাজেট। হ্যাঁ, এক একজনের দিয়ে কোনো মতে 6 লাখ টাকা আমার বাবা মা দাদা তাদের সেভিংস থেকে, রিটায়ারমেন্ট সেভিংস থেকে দিয়ে দিল। 6 লাখ টাকা ক্রাউড ফান্ডিং হলো, আর 6 লাখ টাকা আমার কলেজ গ্রুপ, মণিপাল গ্রুপ আমাকে দিল। তো আমি তো বেস ক্যাম্প থেকে, যখন বেস ক্যাম্পের দিকে যাচ্ছি, তখন সেই 2010 সালে এসেছিলাম। এরকম ভাবে যেতে যেতে একটা সময় মনে হলো, বাহ, মানে লাইফ ইজ আনফোল্ডিং। এরকম ভাবে ড্রিম 2010 সালে দেখলাম, 2015 সালে এই ড্রিমটা মানে ফুলফিল হয়ে যাচ্ছে, মানে ভাবতেই পারছি না যে স্বপ্নটা এরকম ভাবে হয়ে গেল। তারপর নিজের মনে মনে ভাবলাম যে জিনিসটা কি খুব স্মুথ হয়ে যাচ্ছে না, মানে একটু একটু মানে এটাতে একটু ড্রামাটিক্সও লাগে, এই হলো সেই হলো। ঠিক যেদিনকাই ভাবলাম সেদিনকাই আমরা তখন একটা জায়গায় যেতে যেতে বেস ক্যাম্পে পৌঁছাবো, খুব সেদিনকে প্রচন্ড বরফ পড়ছে। তখন ভাবলাম যে একটা লাস্ট সেটেলমেন্ট যেটা গোরাকশেপ বলে, তো ওখানে খুব ইচ্ছে করলে একটা গরম কফি পেলে দারুণ হয়। তো পেম্বাজি বললে আমাদের যিনি হেড শেরপা ছিলেন, তো ওনাকে বললাম যে একটু কফি খাওয়া যাবে? বলে হ্যাঁ চলো, টাইম তো প্রচুর আছে। দিয়ে কফি খেতে খেতে মনে হলো যে আচ্ছা, যখন এখানে আছি তাহলে লাঞ্চটা করে যাই, কারণ আড্ডা মারা শুরু হলো। আমাদের সব বাঙালি 4-5 জন বাঙালি মিলে আমরা আড্ডা মারছি। অনেকদিন পর হোয়াটসঅ্যাপ সিগন্যাল পাওয়া গেছে, অনেক মেসেজ ঢুকছে। তো আমরা খাওয়া দাওয়ার পরেও এই বেরাবো বেরাবো করছি আর কি। বাড়িতে বললাম, জানালাম যে এই চলে এসছি, অলমোস্ট পৌঁছাচ্ছি বেস ক্যাম্প। ঠিক এরকম সময় আর্থকুয়েক হলো, নেপালের তো ওই 2015 সালের হ্যাঁ, আর্থকুয়েকটা। এবং মানে সেটা একটা এক্সপিরিয়েন্স, মানে ওরে বাপরে। তো 21 জন, মানে আর্থকুয়েকে প্রায়, মানে অফিসিয়ালি 10,000 লোক নেপালে মারা যায়, আনঅফিসিয়ালি নাকি 30,000-এরও বেশি লোক মারা যায়। নেপাল একদম ডিভাস্টেটেড। আর ঠিক তারপরেই আমরা তখন বেরিয়ে এসছি একটু, মানে ভয়ে, মানে ভেঙে যাবে এরকম বাইরে বেরিয়ে এসছি। ওরকম মানে সময় গুরুম করে আওয়াজ শুনলাম একটা, আর চারপাশে দেখছি অ্যাভালেন্সের আওয়াজ, কিন্তু কোথাও দেখতে পাচ্ছি না অ্যাভালেন্স। কিন্তু তার কিছুক্ষণ পরে একটা পার্ট আমাদের দিকে এলো আর কি, সেই সব কিছু দেখা যাচ্ছে না, কিছু ইয়ে হয়ে যাচ্ছে। সেই অ্যাভালেন্সে 21 জন ক্লাইম্বার প্লাস সাপোর্টিং স্টাফ বেস ক্যাম্পে মারা গেল ওইখানটায়। আর যেই টেন্টে মারা গেল 3 জন চাইনিজ জাপানিজ ছিল ওরা, ওই টেন্টে আমার লাঞ্চ করতে যাওয়ার কথা ছিল সেদিনকে। তো কোনোভাবে আমরা ডিলে হয়ে গেল, বরফ পড়ছিল বলে আমি আর গেলাম না, ভাবলাম কালকে যাবো আর কি। কিন্তু আর্থকুয়েক তো হলো, তার সঙ্গে ভেঙে দিয়ে গেল হচ্ছে আমাদের সব স্বপ্ন। 18 লাখ টাকা চলে গেল, কোনো রিফান্ড টিফান্ড কিছু না। এবার কি হবে? স্বপ্নগুলোকে যেন কেউ গলা টিপে দুমড়ে মুচড়ে ভেঙে দিল। তখন আমরা না অ্যাকসেপ্ট করতে পারছিলাম না যে, দিয়ে এর মধ্যেও আমরা পরের দিন আবার বেস ক্যাম্প গেলাম, তখনও ডেড বডি পড়ে আছে, র্যাপ আপ করে রক্ত পড়ে আছে, এই পড়ে আছে, ডিভাস্টেটেড একদম। আর ওদিকে আমি এতটাই ইনসেনসিটিভ হয়ে গেছিলাম যে আমাদের এক্সপিডিশনে কি হবে, হয় না, আমি একটা
এত কষ্ট করে টাকা জোগাড় করা হলো। তো তখন আমি জিজ্ঞেস করতে লাগছি লোকজনকে ধরে যে আচ্ছা কোনোভাবে কি হবে না, আচ্ছা এই পাহাড়ের বদলে কি অন্য পাহাড়ে নিয়ে যাবে, মানে মানে ঠিক অ্যাকসেপ্ট করা যাচ্ছে না। তো তখন যখন ঘুরে বেড়াচ্ছি হঠাৎ করে দেখি একটা বই পড়ে আছে, কি ছুঁড়ে ফেলে দিচ্ছে। আমি খুব কিউরিয়াস হয়ে কাছে গিয়ে দেখি, বইটার টাইটেলটা দেখে মনে হলো কেউ যেন আমাকে একটা সপাটে থাপ্পড় মারলো। বইটার কভারে লেখা ছিল ডেড অর অ্যালাইভ কোশ্চেন মার্ক। ওটা দেখে মনে হলো যে যেন কোশ্চেনটা আমাকেই জিজ্ঞেস করছে যে আমি তো মরে যেতে পারতাম। ইনফ্যাক্ট আমাদের ওই জায়গাটায় 3 দিন আগে পৌঁছানোর কথা ছিল, আমরা একটা ডিভিয়েট করে একটা অন্য পাহাড়ে অ্যাক্লিমেটাইজ করার জন্য গিয়ে আমরা চলে এসেছিলাম। তো 3 দিন এক্সট্রা লেগেছিল। তো তখন আমি বুঝলাম, মানে রিয়েলাইজেশন হলো যে এই যে আমি বেঁচে আছি এটাই সবচেয়ে বড় গিফট। আমি তো আজকে মরে যেতে পারতাম, কিন্তু আজকে আমি যেটা লস করলাম সেটা মানিটারি লস হলো, টাইম লস হলো, এফোর্ট অপরচুনিটি লস হলো। কিন্তু আমার যদি লাইফ থাকে, কালকে না হলে পরশু না হলে কোনো 1 বছর 10 বছর 20 বছর পরেও আসতে পারবো আমি, কিন্তু তার জন্য বেঁচে থাকাটা খুব জরুরি জরুরি। তো ওই থটটা সব টার্বুলেন্স গুলোকে যেন এক লহমায় একদম সাইলেন্ট করে দিল। তখন ওই যে একটা খুব একটা মনে হচ্ছিল যে এই হলো না। তো তখন ওই যত ভাঙাচোরা স্বপ্নগুলো ছিল সব পিসেস গুলোকে আবার তুলে নিয়ে উইথ দ্য গ্লু অফ হোপ দিয়ে আমি আবার সেই স্বপ্নটাকে জোড়ার চেষ্টা করলাম। মানে হাইলি ইম্পসিবল একটা ব্যাপার যে আমি পরের বছর আবার কোত্থেকে টাকা পাবো, কে দেবে। হ্যাঁ, মানে দ্য মোস্ট অপটিমিস্ট পার্সনও বলতে পারবে না যে পরের বছর আমরা যেতে পারবো আর কি। কিন্তু ঠিক করে রাখলাম যে একদিন যাব, কোন দিন আমি যাই না, কিন্তু যাবো তো নিশ্চয়ই। দিয়ে ফেরত এসে শুরু করলাম। তো তখন আমি নিজেকে প্রিপেয়ার করে রাখতে শুরু করলাম যে প্রপার এক্সারসাইজ ইয়ে, কারণ আমি বুঝলাম যে অপরচুনিটি না সবার সামনে দিয়ে সেম প্রবাবিলিটি দিয়ে যায়। যে প্রিপেয়ার থাকে সেই নিয়ে নিতে পারে, আর যে প্রিপেয়ার থাকে না সে বলে দেখ কি লাকি, ও পেয়ে গেল অপরচুনিটিটা। তো আমি দেখলাম যে ইউ নেভার নো যে কখন লটারি লেগে যাবে, কখন টাকা চলে আসবে, কখন স্পন্সর চলে আসবে। তখন টাকা চলে এলো, যদি আমার ফিটনেস না থাকে তাহলে আমি তো যেতে পারবো না। 2016 সালে হঠাৎ করে একটা ফেব্রুয়ারি নাগাদ নেপাল গভর্নমেন্ট ডিক্লেয়ার করলো যে আমাদের $11,000 যেটা আমাদের পারমিট ফি সেটা মুকুব করে দিল। তাড়াতাড়ি করে আবার আমরা সেই শুরু করে কোনোভাবে এদিক ওদিক থেকে আবার দাদার বাবা মায়ের কাছ থেকে বললাম একটু দাও, করে কোনো মতে। আর এবার কারো কাছ থেকে কোনো টাকা নিইনি, কারণ এবারে জানি না যে ফেল করবো কিনা, আবার কিছু হয়ে যেতে পারে। দিয়ে এভারেস্টে গেলাম 2016 সালে, এবং 21শে মে আমরা তখন ফাইনালি সামিট করলাম এভারেস্টে। সে অনেক গল্প ভিতরে অনেক অ্যাক্সিডেন্ট, আমাদের সঙ্গে বেঙ্গল থেকে আরেকটা টিম গেছিল, সেখানে 4 জনের মধ্যে 3 জন মারা যায়। তো এগুলো খুব মানে ইম্প্যাক্ট হয় আর কি। আমি ক্রেভাসে ঢুকে পড়ি একবার, 0.5 ঘন্টা ক্রেভাসে ঝুলছিলাম। তারপর আমি এভারেস্টে ঠিক 0.5 ঘন্টা বাকি যখন, তখন আমার অক্সিজেন মাস্ক বন্ধ হয়ে যায়, ম্যালফাংশন করে। তো এগুলো নিয়ে আর কি এভারেস্ট ওয়াজ ভেরি ইভেন্টফুল। দিয়ে ফাইনালি এভারেস্টে ক্লাইম্ব হয়। এবং কি হয় যখন ওইখানে পৌঁছানো হয়? না, এটা তো আমাদের পক্ষে সম্ভব নয়, তুমি বলো একটু। ক্যাম্প 4 মানে এভারেস্টে না বেস ক্যাম্প পর্যন্ত পৌঁছানো হচ্ছে, লোকে যারা ট্রেকিং করে ওটা ডেস্টিনেশন হয়, আর ক্লাইম্বিং এর জন্য ওটাই স্টার্ট হয় বেস ক্যাম্পটা থেকে। এবার টোটাল ডিউরেশন এভারেস্ট ক্লাইম্ব করতে লাগে অলমোস্ট কাঠমান্ডু থেকে কাঠমান্ডু 55 দিন। তো এই 55 দিন ধরে তো আর ওঠে না উপরে। তো আমাদের বডি এই নর্মাল অল্টিটিউডের জন্য তৈরি, টিউন করা আছে, কিন্তু ওই অল্টিটিউডে বডিকে অনেক কিছু চেঞ্জ করতে হয় সার্ভাইভ করার জন্য। তো এটাকে আমরা প্রসেসটা বলি অ্যাক্লিমেটাইজেশন। তো আমরা যত উপরে যাব তত বডিকে চেঞ্জ করতে হয়। তো আমরা এরকমভাবে মানে উপরে যাই, আবার নিচে নেমে আসি, আবার রিকভার করে আরও উপরে যাই, দিয়ে কিছুক্ষণ থেকে আবার নিচে এসে আবার ব্যাক করে এখানে। তারপরে যখন ফুললি অ্যাক্লিমেটাইজ হয়ে গেল তখন আমরা সামিট পুষে যাই। তো এই যে উপর নিচ করতে করতে এরকম ভাবে আমাদের এতদিন লেগে যায় আর কি, হ্যাঁ, বডিকে প্রিপেয়ার করার জন্য। তো আমরা যখন যাচ্ছি আর কি, তো এরকম একটা গল্প বলি আমাদের এভারেস্টের ইয়েতে। তো আমরা যখন ক্যাম্প 1 থেকে ক্যাম্প 2 যাচ্ছিলাম প্রথম ইয়েতে, সেদিনকায় ওরকম একটা সিচুয়েশনে বরফের একটা জায়গায় কিরকম টেম্পারেচার হতে পারে? -40। সেদিনকার টেম্পারেচার ছিল +30। আচ্ছা। আর গরমে আমরা
পড়ে তো রয়েছে কিছু সব পাচ্ছি অনেক না, কিছু। কারণ ওটা না একটা বাটির মতো জায়গাটা। হুম। হ্যাঁ, মানে ক্যাম্প 1 আর ক্যাম্প 2 মাঝখানে ওটাকে বলে ওয়েস্টার্ন কুম। হুম। তো বাটির মতো জায়গা, আর তিন পাশে ওই এভারেস্টের ওয়েস্টার্ন রিব, এদিকে লোৎসে আর নোৎসে, তিন দিকে পাহাড়। এটা না একটা সোলার কুকারের মতো হয়ে যায়। আর উপরে যখন ক্লাউড থাকে তখন এই রিফ্লেকশন গুলো গিয়ে আবার ব্যাক করে রিফ্লেক্ট ব্যাক করে, তো গোটা জায়গাটা একটা খুব গরম হয়ে যায় আর কি। তো সেরকম একটা জায়গায় জল শেষ হয়ে গেছে, যে বরফ খাচ্ছি আমরা, তখন গায়ে লাগাচ্ছি বরফ, এরকম এত গরম লাগছে, আর ফেরতও যেতে ইচ্ছা করছে না যে যাবো। হ্যাঁ, এইখানে একটু ঢুকছি, প্রশ্নটা আমার তোমাকে করারই ছিল, কিন্তু যখন তুমি এই টেম্পারেচারটা প্রসঙ্গটা আনলে, রিসেন্টলি অ্যাকর্ডিং টু নিউজ পেপার রিপোর্টস, এভারেস্ট এবং এরকম উঁচু অল্টিটিউডেও বিষধর সাপ দেখতে পাওয়া যাচ্ছে। বেস ক্যাম্পের কাছাকাছি একটা হ্যাঁ। জায়গা, একটা গ্রামে। হ্যাঁ, হ্যাঁ, এটা খুব এটার ক্লাইমেট কারণটা কি? চেঞ্জের, ক্লাইমেট চেঞ্জ, গ্লোবাল ওয়ার্মিং। একদম খুব বাজে সিচুয়েশন হচ্ছে সুইজারল্যান্ডে। এক 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 সেকেন্ডে মানে এত বরফ গলছে, মানে ভাবাই যাচ্ছে না যে এটা মানে কি। কিন্তু গোটা ওয়ার্ল্ডের কারোরই কোনো হলদোল নেই ক্লাইমেট চেঞ্জ নিয়ে। ইনফ্যাক্ট যাই হোক, ওগুলো খুব কন্ট্রোভার্সিয়াল টপিক। না না, কন্ট্রোভার্সিয়াল নয়, পরিবেশ ছাড়া আমরা বাঁচবো না, যাকগে। তারপর বলো, তো তখন 30 ডিগ্রি এবার বরফ তখন কাচ্ছ। মানে জুতোর নিচে যেই কাঁটাগুলো থাকে, এক একটা করে পাটা যখন বের করছি, এতখানি চাঙড় তুলে নিয়ে আসছে। হ্যাঁ। হ্যাঁ, তো এরকম একটা সিচুয়েশনে আরো ফ্যাটিকটা আরো বেশি লাগছে। হুম। আর এই ক্যাম্প 1 থেকে ক্যাম্প 2টা দেখা যায়, কিন্তু 6 ঘন্টা লেগে যায়, কারণ এদিক ওদিক করে মাঝখানে ক্রেভাস টেভাস ফাটল টাটল আছে। আবার যেতে যেতে না 4টে ইউ শেপের মতো ডিপ্রেশন আছে এরকম আচ্ছা, হয়ে। ক্রিভাসটা কি ফাটল? হ্যাঁ, ফাটল। তো এটা না গ্লেশিয়ার, যেখানে একটা তুমি উপর থেকে নিচে একটা বরফের বডি। সমুদ্র বডি নামছে আর কি। হ্যাঁ। এবার সবকটা তো, এটা তো ডিফারেন্ট অ্যাঙ্গেলে নামছে, তো এগুলো সবকটা স্পিড তো এক হচ্ছে না, খুব স্লো মুভিং আর কি গ্লেশিয়ার। এবার এইটা হয়তো এই স্লোপে এসে এরকম ক্র্যাক হয়ে গেল, ও, আর এটা এরকমই থেকে গেল। এই যে ক্র্যাকটা হয়ে গেল, এটা 2 ফুটও হতে পারে, আবার অনন্ত abyss হতে হতে পারে। পারে হ্যাঁ। আর কি। হ্যাঁ, কত ইয়ে মানে পুরোটা নেমে যায়। তো এই যে বেস ক্যাম্প থেকে ক্যাম্প 1-এর জায়গাটা, এটা হচ্ছে এভারেস্টের মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস জায়গা। খুম্বু আইসফল বলে, এটা পপকর্ন জোনও বলে, কারণ ফুটো ফাটা তো কখন যখন তখন ভেঙে ভেঙে পড়ছে আর কি ওখানটায়। হ্যাঁ, এবার রাত্রিবেলায় করে যেতে হয়, যাতে ওই টাওয়ারগুলো, দোতলা বাড়ির সমান টাওয়ার এরকম বেঁকে আছে। এবার সকালবেলা হলে কি গলে যাবে, তখন পড়ে যাওয়ার চান্স থাকে, রাত্রিবেলায় তাও গলবে না, তো ওর মধ্যে মধ্যে দিয়ে যেতে হয়। এই জায়গাতে 2014 সালে এরকম একটা অ্যাভালেন্স হয়ে গেছিল। তো এই আইস ফলগুলো ভেঙে ভেঙে প্রায় 14 জন টপ শেরপা নেপালের মারা যায়, এবং অনেকে বডিও পাওয়া যায়নি, কারণ ওরকম দোতলা বাড়ির সমান বরফের চাই যদি এরকম ভাবে পড়ে যায়, তার নিচে 50 বছর 100 বছর পর হয়তো কোনো বিকৃতি হয়নি। এবার তার মধ্যে দিয়ে আমাদের যেতে হয়, কিন্তু এই জায়গাটা খুব ডেঞ্জারাস জায়গা থাকে। তো এইটা ক্রস করে তারপর ক্যাম্প 1, তারপর ক্যাম্প 2। আরেকটা জিনিস, যেহেতু আমার এক্সপিরিয়েন্স নিয়ে তাই জানতে চাইছি, এই যে আমরা জার্নি শুরু করলাম, আমার 2 দিন আগে একটা 5 জনের টিম রওনা দিয়েছে, আমার পরে আরো 3 জনের একটা টিম রওনা দেবে, আমি আন্দাজে এগুলো বলছি। এবার খবর এলো যে ওই টিমের 2 জন মরে গেছে। তখন আত্মবিশ্বাস বা এই জায়গাটা আমাকে, এই জায়গাটাও আমি আসছি। হ্যাঁ। তো আমরা যখন ওই 4টে ইউ এর মতো জায়গা যেটা বললাম, তো আমি যখন 4th ইউটা ক্রস করেছি, তো ওই নিচে নেমে আবার সে ওঠা, আর গরমের মধ্যে আমরা হাঁসফাঁস করছি আর কি। তাহলে ভাবলাম যে একটুখানি জিরে নেব। তো একটুখানি কাছে গিয়ে দেখি না একটা এরকম সরু একখানা একটা ক্রেভাস, মানে ফাটল এইটুকু, এইরকম সরু নালার মতো। তো এবার না ওই চারপাশের এজ গুলো একটু চপি থাকে, তো আমরা এজে দাঁড়ানো উচিত না, একটুখানি সরে দাঁড়ানো উচিত, কারণ অনেক সময় স্নো ব্রিজ ভেঙে যায়। তো তো ওখানে দাঁড়িয়ে দেখলাম যে আমার একটা দড়ি আছে, ওই সেফটি রোপ বলে। এবার ওই দড়িটাকেও আবার নিচু হওয়াটা, মানে ওইরকম একটা অল্টিটিউডে এক একটা অ্যাকশনও প্রচুর ফ্যাটিক করে আর কি। কিন্তু আমাদের যে হেড শেরপা ছিলেন পেম্বাজি, উনি বলে দিয়েছিলেন যে দেখো এত উঁচুতে আমরা তো বোকা নই কেউ যে ভারী ভারী রোপ নিয়ে এসে লাগিয়ে রাখবো, নিশ্চয়ই কিছু আছে, তুমি আমি জানবো না হয়তো, কিন্তু যারা লাগিয়েছে তারা জানে যে এখানটা নিশ্চয়ই কিছু আছে, তাই রোপটা রেখেছে সেফটি রোপ। সেফটি রোপ দেখলেই নিজেকে ক্লিক করবে আর কি। আর তার মধ্যে আগের বছর এভারেস্ট ক্যান্সেল হয়ে গেছে, তো এই বছর আমি একদম অক্ষরে অক্ষরে সবকিছু পালন করছিলাম। তো মনে হচ্ছে যে আবার নিচে নেমে মানে বেঁকে আবার নিতে হবে, তো আমাদের বরফ টরফ ঢাকা পড়ে গেছে, টেনে টেনে নিতে হয়। তো করেও নিলাম, যে টেনে আবার সেফটিতে লাগালাম। দিয়ে ওই নালাটার সামনে এসে জাস্ট দাঁড়িয়েছি, ভাবলাম যে ওই যে একটা লম্বা স্টেপ নিতে হবে, ওটার জন্য যে এনার্জিটা লাগবে একটুখানি 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 জিরে নিয়ে, মানে এত গরম আর এত ইয়ে হচ্ছে, আমি করে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানটায়
এটা দাঁড়িয়ে নিঃশ্বাসটা রেগুলারাইজ করছি, হঠাৎ করে দেখলাম ডান পাটা এরকম করে নেমে যাচ্ছে ভিতরে। তো ভাবলাম যে স্নোব্রিজ ভেঙে যাচ্ছে। হুম। ইমিডিয়েটলি রিফ্লেক্সে পিছন দিকে পুরো সাইডে ডান পাটা ভেঙে যাচ্ছে, মানে বাঁ দিকে জাম্প করলাম। আর উইদিন এ ফ্র্যাকশন অফ এ সেকেন্ড এই গোটা জায়গাটা যেটা দাঁড়িয়েছিলাম ওটা ভেঙে ঢুকে গেল আমাকে শুদ্ধ। আমি হঠাৎ করে দেখছি আমি নিচে পড়ে যাচ্ছি, দিয়ে ঝটকা খেলাম, মানে যে দড়িটা সেফটি রোপের যেই স্ল্যাকটা ওখানে ঝটকা খেয়ে পড়লাম। আর এরকম করে মুখের উপর পড়ছে সেই বরফ টরফ গুলো। এই করে দেখলাম যে ওই যে দড়িটা এরকম গায়ে কাটা দিচ্ছে গো, দড়িটার ওখানে আমাদের রিংটাতে আমি এরকম করে রিংটা ওই সুইং করছি আর কি, আমি সুইং করছি আর কি দড়িটার মধ্যে। এখানে যে ওরে বাপরে অতখানি পড়ে গেছি আর কি নিচে, না ভাগ্যি দড়িটা ছিল, নইলে পরে হাত পা ভেঙে যেত। ঠিক আছে পড়েছি, আবার উঠে পড়বো। আমি একটু ধাতস্থ হয়ে বললাম যে এবার তাহলে ক্লিপটা খুলে জাম্প করতে হবে না হাঁটলেই হবে আর কি, মানে কতটা নিচে আর কি। তো আমি জাস্ট ক্যাজুয়ালি নিচে তাকিয়েই আমার দড়িটাকে ধরে ফেলেছি। নিচে অন্ধকার, না অন্ধকার। এবার একটা সাইডে খুব ভয় লাগছে যে বাপরে অন্ধকার মানে তো অনেক ডিপ, আবার একটা সাইড বোঝানো হচ্ছে না 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 ওটা অন্ধকার বলে তুই বুঝতে পারছিস না যে হয়তো কাছেই আছে। হ্যাঁ, কিন্তু মাইন্ড তো এভিডেন্স চায়। তখন বলছে যে ঠিক আছে এটা তাহলে বরফ ঝুলতে একটা বরফ ফেলে দেখি কতটা নিচে, মানে আওয়াজটা পাবো, তাহলে আমি এই টেনশনটা থাকবে না যে খুব বেশি নিচে আছি। একটুখানি ঝুলতে একটুখানি ওই বরফ একটা ছোট ইয়ে নেই ফেললাম, কোনো আওয়াজ নেই। দিয়ে আমার আরেকটা পার্ট অফ দ্য মাইন্ড বলছে না 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 এটা তো খুব ছোট একটা জিনিস, থপ করে আওয়াজও শুনতে পাচ্ছি। আমি তখন ডেসপারেটলি নিজেকে প্রুভ করার চেষ্টা করছি যে এটা অতটা ডিপ না। সে ঝুলতে সে পা দিয়ে ভেঙে না এত বড় একটা চাঙড় বেরিয়ে গেছে। আর না এ বাবা এটা যখন পড়বে তো বাউন্স খেয়ে আমার গায়ে আবার পড়বে। আর তাও এরকম করে ফেলে দিলাম ওটা, দিয়ে আমি এরকম করে বসে আছি যে এই এবার বাউন্স খেয়ে পড়বে আর কি। 5 সেকেন্ড হয়ে গেল, 10 সেকেন্ড হয়ে গেল, 30 সেকেন্ড হয়ে গেল, 1 মিনিট হয়ে গেল। আমি তখন মানে ভাবছি বাবা এ তো পাতালে প্রবেশ হয়ে যেতাম। মানে খুব একটা ইয়ে। তো তখন তাড়াতাড়ি করে একটা জুমার বলে একটা ডিভাইস আছে, ওটা দিয়ে না ইউনিডিরেকশনাল যায়, একদিকে আটকে দেয়। এবার ক্যালকুলেট করে নিতে হয় যে কোন দিকটা খুলে যাবে, তার অপোজিট দিকে লাগাতে হয়। তো ভাবলাম এই দিকটা খুলে যাবে, এরকম একটা ক্যালকুলেশন করলাম। তো এইদিকে লাগিয়ে ভাবলাম যাক 50% নিজেকে বাঁচাতে পেরেছি, মানে এবার ওয়েট করতে হবে, কারণ বেশি হাঁচু পাঁচু করলে যদি খুলে যায় তাহলে আমি পড়ে যাবো। দিয়ে এরকম পা দুটোকে পুরো কোনো মতো স্ট্রেচ করে যাতে না ঝুলি আর কি, মানে গরম তো কখন খুলে যাবে দিকে। তো তখন বললাম যে নিচে তাকালে খুব ভয়, যে নিচটা না এরকম ট্র্যাপিজিয়ামের মতো হয়ে গেছে, তো ডার্ক হয়ে আছে ওই জায়গাটা, ডেড বডি অনেক সময় থাকে। তো ওই সময় ইজ দ্য লাস্ট থিং ইউ উড ওয়ান্ট টু সি ইজ এ ডেড বডি, মানে তখন তো আরো হার্ট অ্যাটাক হয়ে যাবে টাইপের, মানে হ্যাঁ। তো মাইন্ডটা একবার কাম রাখতে হবে। তো আর ডিপ ফ্রিজ খুললে আওয়াজ হতো না ছোটবেলায়, হ্যাঁ, তো ওইরকম আওয়াজ হচ্ছে গোটা জায়গাটা থেকে। তো তারপর ডান দিকে তাকালাম, দেখছি একদম পুরো ওই যে ক্র্যাকটা একটা সাপের মতো লম্বা চলে গেছে, মানে অনেক দূর। আর বাঁদিকে তাকালাম, ওটাও দেখছি অনেক দূর চলে গেছে। আর কিছুটা মানে মাথাগুলো কিছু কিছু জায়গায় ঢাকা, কিছু কিছু জায়গায় বরফটা ট্রান্সলুসেন্ট, তো সেখানে ডিফিউজ সানলাইট ঢুকছে, আর কিছু কিছু জায়গায় খোলা। তো ওই যে আলো আঁধারির একটা খেলা হচ্ছে ওইটা দেখছি। আর যে বরফের যেই কালারটা সেটা না একটা অদ্ভুত নীল, যে আকাশের রিফ্লেকশনটা বরফের গায়ে পড়ে সে। আর সাইলেন্স, মানে একদম সাইলেন্স, সাউন্ড অফ সাইলেন্স যেটাকে বলে। হ্যাঁ, আর নিজে হার্টবিট ঠাক 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 করে শুনছি। তা আমি না ভুলেই গেলাম যে আমি এখানটায় ঢুকে পড়েছি, এই মরে যেতে পারি বা সামথিং। আমি জাস্ট অবাক বিস্ময়, খালি একবার এদিকে তাকাচ্ছি আরেকবার এদিকে তাকাচ্ছি, মানে আমি কোনোদিন স্বর্গ দেখিনি, কিন্তু মনে হলো যেন ওটাই হয়তো স্বর্গ ভ্রমণ হয়ে গেল। দিয়ে আই লস দ্য সেন্স অফ টাইম। আর ওইটা হতে পারে ঠান্ডা হয়ে আসছে বডি, আস্তে আস্তে ব্রেন কাজ করছে না, কিন্তু ওই প্যানিকটা চলে গেল। আধ ঘন্টা পর হঠাৎ করে আওয়াজ পেলাম, খাচ খাচ, ওই যে সেই জুতোর নিচে যেই ইয়েটা আছে ওই আওয়াজ হচ্ছে। হঠাৎ করে মনে হলো যে আরে আমি তো এখানে ঢুকে আছি, তাহলে হেল্প হেল্প হেল্প, তাহলে কোনো আওয়াজ নেই, তাহলে কি আমি ভুল শুনলাম? মানে বুঝতে পারছি যে হ্যালুসিনেশন হচ্ছে। খুব ডেসপারেটলি চাচ্ছিলাম যে কেউ একটা বলুক, কিছু বলুক আর কি, যে ওখান থেকে একটা রেসপন্স আসুক। কান পুরো খাড়া করে বসে আছি, হঠাৎ করে শুনলাম কাচ 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 কাচ, মানে কেউ দৌড়ে আসছে।
দেখি আমারই বন্ধু মলয়দা বলছে, আরে তুই ওখানে কি করে পৌঁছালি, দাঁড়া দাঁড়া, তুই মরবি না। আহলে কে মরছে, তুমি সরে যাও, কারণ ওরা যেখানে দাঁড়িয়েছে দেখছি নিচে কিছু নেই। দিয়ে কোনো মতে তারপর সেই আরেকজন বন্ধু রমেশ দা এসে সে তারা দড়ি ফেলে দিয়ে ফাইনালি হাঁচড় ফাঁচড় করে কোনো মতে উঠে, মানে সেটা একটা মানে একদম মানে অতক্ষণ প্রায় আধ ঘন্টা ঝুলে থাকার অভিজ্ঞতা, মানে ওয়ান অফ দোজ ইনসিডেন্টস অন এভারেস্ট আর কি। তো এই যে আপনি যেটা বললেন যে কেউ যদি মারা যায় শুনি এরকম ভাবে, ভাবুন যে আমি শুনলাম আমার আগের টিম দুদিন আগে যারা গেছে তারা মারা গেছে। হ্যাঁ, আমরা যখন ক্যাম্প 2 থেকে ক্যাম্প 3 যাচ্ছিলাম, যেতে যেতে হঠাৎ করে শুনলাম গিরে 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 করে, বাঁ দিকে তাকালাম, দেখলাম একটা শেরপা এরকম করে সা করে বেরিয়ে যাচ্ছে আমাদের পাশ দিয়ে, আবার ড্রপ খেতে খেতে আবার ইয়ে হয়ে গড়িয়ে আবার গিয়ে এরকম পুরো গড়ি 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 গড়িয়ে নিচে গিয়ে একটা জায়গায় দেখতে পেলাম যে গড়িয়ে থামলো। আমি খুব করে চেয়েছিলাম যে এবার উঠে বসবে, হয়তো হাত পা পুরো কাঁপছে, মানে একদম মানে আর মানে চলতেই পারছি না। পেমাজিকে বললাম, পেমাজি পেমাজি ও বাঁচেগা ও বাঁচেগা। পেমাজি দেখলাম যে চলটা শক্ত হয়ে গেল, দিয়ে আমাদের ঘুরে তাকিয়ে বলে, সত্যরূপজি সেফটি ঠিক সে লাগাকে জানা। তো পরে জেনেছিলাম যে যেই ভদ্রলোক পড়ে গেলেন আর কি, উনি ছিলেন গোটা এভারেস্ট রিজনের মধ্যে সবচেয়ে মোস্ট টেকনিক্যালি সাউন্ড শেরপা। উনি ওই এভারেস্টের লোৎসের পাশাপাশি দুটো পায়, তো ওই লোৎসের একটা রুট ওপেন করছিলেন। তো একটা একটা সময় আসে না যখন নিজে খুব ওভার কনফিডেন্স মনে হয়, যে ইনভিনসিবল মনে হয়, তো উনি আর নিজে সেফটিটা লাগাননি, কারণ ওখানটায় পুরানো কিছু রোপ লাগানো ছিল, ওখানটায় পুরানো 2 বছর 3 বছরের বরফ টরফ পড়ে গেছে, তো ও ভেবেছে রোগগুলো তো ধরেই গেছি, ওই রোগগুলো ধরে ধরে ছাড়াচ্ছিল আর কি। কিন্তু এই যে রোগগুলো 2 বছর ধরে ইউভি তে এক্সপোজড, কাগজের মতো হয়ে যায় অ্যাকচুয়ালি। এবার ওটা যখন ছাড়াচ্ছিল তখন গোটা জিনিসটা ছিঁড়ে পড়ে যায় এবং আমাদের পাশ দিয়ে বেরিয়ে যায়। মানে 2 দিন পরের কথা তো আলাদা, চোখের সামনে যখন এই জিনিসটা হয় তখন মানে মাইন্ড স্টার্টস প্লেইং ডার্টি। আমি যখন আমার ক্যাম্পে পৌঁছলাম, জুমার লাগানো আছে, আমি জানি যে আমি পড়বো না, কিন্তু তাও দড়িটাকে ধরে আছি, মানে আমি মনে হচ্ছে আমি পড়ে যাবো। দিয়ে ওই জায়গাটা এমন না, স্ল্যান্টিং এর উপরেই টেন্টটা লাগানো, তো নিজের টেন্টে ঢুকে টেন্টের দুটো ওয়াল ধরে আছি, টেন্ট শুদ্ধ বোধে পড়ে যাচ্ছি। হ্যাঁ এরকম। আর সেই রাত্রে যদি আমার ঘুম না হয়, আমার সামনে হবে না হবে না, মানে বডি পারমিট করবে না ওই দিনকার লাস্ট ঘুম। কারণ তারপরের দিন গোটা দিন গিয়ে দুপুরবেলা পৌঁছে 4 ঘন্টা একটা রেস্ট নিতে হয়, কিন্তু ঘুম আসে না ওই অল্টিটিউডে। তারপর গোটা রাত গিয়ে পরের দিন সকালবেলা সামিট হয়, তারপরের দিন দুপুরবেলা ফেরত আসে, মানে 36 ঘন্টার একটা হল হয় আর কি। তো সেখানে এই ঘুমটা এত ইম্পর্টেন্ট, চোখ বন্ধ করতে যাচ্ছি, যেন মনে হচ্ছে মানে মাইন্ড তখন আরো কিছু মডিফিকেশন করে দেন না, সেই ব্লাড আর চিৎকার যেগুলো ছিল না কিন্তু সেই সময় মশলা অ্যাড করছে, হ্যাঁ মশলা অ্যাড করে মাথা মশলা ঘুম থেকে উঠে পড়ছি আর মানে এতটাই মেন্টালি একটা ট্রমা হয়ে যায়। হঠাৎ করে আমার মনে পড়লো যে আচ্ছা, কেউ যদি উপর থেকে পড়ে যায়, উইদিন 10-15 মিটারের মধ্যে হার্ট অ্যাটাক হয়ে যায় অ্যাকচুয়ালি, মানে টিপিক্যালি। হ্যাঁ, ইভেন কেউ যদি জাম্প করে ছাদ থেকেও না, অনেক সময় হার্ট অ্যাটাকটা হয়ে যায় আর কি। তো ওটা আমাকে একটা কনফিডেন্স দিল। তো আমি ওটাকে চেঞ্জ করে দিলাম থট প্রসেসটাকে, যে আমি একজন লোককে পড়ে মরে যেতে দেখিনি, কারণ আমার পাশ দিয়ে যতক্ষণে গেছে ততক্ষণে হয়তো মৃত। তো আমি ইমাজিন করতে শুরু করলাম যে একটা ডেড বডি পড়ে যাচ্ছে আমার পাশ দিয়ে। তো ওই যে ডেড বডি পড়ে যাচ্ছে, তখন সেটাকে যখন মাইন্ড যখন ওদিকে মশলা দিয়েছিল, আমিও তখন ইমাজিন করতে লাগলাম যে পিকচারটাকে চেঞ্জ করিয়ে করিয়ে যে একটা ডেড বডি সাদা কাপড়ে ডেড বডি থাপ করে পড়ছে, মানে অনেকটা ছাদ থেকে একটা লোককে ফেলে দিলাম, আচ্ছা ডেড বডি ফেলে দিলাম, ইন্টেন্সিটি অনেক কমে যায়। ওটাকে রিওয়াইন্ড ফরওয়ার্ড করে করে তারপর ঘুম আসা করালাম। তো মানে এগুলো প্রচন্ড ভাবে নাড়িয়ে দেয় টিপিক্যালি ওরকম একটা অল্টিটিউডে, নিজের কনফিডেন্সটা একদম তলানিতে চলে যায়, মানে কিন্তু সেখান থেকেও তখন নিজেকে আবার টেনে তুলতে হয় আর কি। তো তো এরকম সিচুয়েশন হয়। যেহেতু এই প্রসঙ্গটা উঠলই, পাহাড়ে শেরপাদের ভূমিকা। শেরপারা ইন্ডিয়ান হিমালয়াস আর নেপাল হিমালয়াস, আর ওইদিকে পাকিস্তানের কারাকোরামের ওই জায়গাটাতেও শেরপা বলে না, ওদের ওদের নিজেদের কমিউনিটি আছে কিন্তু। হ্যাঁ, কিন্তু শেরপারা হচ্ছে একটা কমিউনিটি যারা ওভার মেনি জেনারেশনস তারা পাহাড়ে থেকে থেকে তাদের ইভলিউশনটা ওরকম ভাবে হয়েছে। যেমন ডেজার্টে যারা থাকে আর কি, বেদুইনরা, তাদের কিন্তু আস্তে আস্তে তারা যদি অনেক জেনারেশন ধরে থাকে, তাদের একটা ইভলিউশন হয়, বডিটাকে ওরকম ভাবে
তৈরি হয়ে যায়, কম জলে চলে যাবে, চলে যায়, যেটা নর্মাল লোক করতে পারে না। সিমিলারলি পাহাড়েও এই শেরপা কমিউনিটি, মানে যারাই পাহাড়ে যাচ্ছে তারাই কিন্তু শেরপা না, শেরপা একটা কমিউনিটি। সেই কমিউনিটির লোকরা তারা ওভার মেনি জেনারেশনসে থাকতে থাকতে তাদের লাংস ক্যাপাসিটি অনেকটা বেশি, তাদের লাংসের সাইজগুলো বড় হয়, আর তাদের আরবিসি কন্টেন্ট অনেক বেশি থাকে বডিতে। আচ্ছা, এটা হচ্ছে জেনেটিক্যালি ইভলভ হয়েছে, যার ফলে অক্সিজেনটা অনেকক্ষণ বেশি রিটেইন করতে পারে। ক্যাপাসিটি ওইরকম হাই অল্টিটিউডে তারা খুব তাড়াতাড়ি অ্যাক্লিমেটাইজ করতে পারে এবং অনেক শারীরিকভাবে সক্ষম থাকে এইসব লোডগুলো ক্যারি করেও তাড়াতাড়ি মুভ করার। তো সেই এক্সপার্টাইজটা নেওয়া হয়। আর যেহেতু ওরা পাহাড়েই বড় হয়, পাহাড়ে গিয়ে তোরা অনেকটা ডেয়ার ডেভিল থাকে, আর যেটা আমরা হয়তো একটু ভয় পাবো, তো তারা সেই সব জায়গাগুলোতে গিয়ে, এবং তখন যখন 1920s দিকেও যখন ম্যালেরিয়া যখন যায়, তখনও একটা বিশাল শেরপাদের টিম নিয়ে যায়। 1953-তে প্রায় 500 লোকের টিম ছিল, মানে তেনজিংরা যখন যায় তার সঙ্গে 500 লোকের সাপোর্টিং স্টাফ ছিল, তারা ইয়ে করতো। কিন্তু এই এই যেহেতু পাহাড়ের উইন্ডোটা খুব কম, তো যেখানে আমার 10 দিন লেগে যেত সেটা যদি একদিনে পেয়ে যাচ্ছি করতে কাউকে দিয়ে, তখন সেইগুলোকে যে রিসোর্স ইউটিলাইজেশন বলে, তো শেরপারা সেই কাজটা করে দেয়। এবং যেহেতু তাদের শারীরিকভাবে এতটাই সক্ষম, তো তারা অনেকটা লোড ক্যারি করে মুভ করে দেয়, যে একটা ক্যাম্প থেকে আরেকটা ক্যাম্পের জিনিসগুলো। অন্যান্য দেশের ক্ষেত্রে শেরপাদের ভূমিকা কারা পালন করে? অন্যান্য জায়গায় ম্যাক্সিমাম জায়গায় নিজেদের করতে হয়, ম্যাক্সিমাম জায়গায়। আচ্ছা, কিন্তু কিছু কিছু জায়গা যেগুলো খুব ওই পপুলার জায়গা, খচ্চর থাকে না? হ্যাঁ, না খচ্চর তো এখানেও থাকে, বেস ক্যাম্পে এখানে থাকে, বেস ক্যাম্পে এভারেজ বেস ক্যাম্পে পর্যন্ত। কিন্তু পাহাড়ে ওঠার সময় সেখানে খচ্চর যেতে পারবে না। সেখানে শেরপারা করতে, তারা রুটটা করলে, তারা বরফটাকে চিনে গেছে এত ভালো করে যে তারা জানে যে কোন বরফে লাগালে পরে থাকবে, কোনটা ধাপ করে ভেঙে পড়ে যাবে না, কোন জায়গাটা অ্যাভালাঞ্চ। ওটা ওদের এক্সপিরিয়েন্সটা এতটাই বেশি হয়ে গেছে যে আমরাও অনেকটা ওদের উপর ডিপেন্ড হয়ে গেছি। হ্যাঁ, ইন্ডিয়ান হিমালয়াস আর এই 8000 মিটারে, যেখানে আমাদের বডি 8000 মিটারে মরতে শুরু করে, যেখানে আমাদের বডি মরতে শুরু করে, সেই জায়গাটায় কিন্তু ওরা খুব স্বাচ্ছন্দ্যভাবে যেতে পারে বলে আমরা ওই এক্সপার্টাইজটাকে ইউজ করি। তো ফাইনালি যখন এই বছর আমরা এই পরের আগস্টের 20 তারিখে আমরা একটা এক্সপিডিশনে যাচ্ছি লাদাখে। আচ্ছা, তো মাউন্ট মন্টো গ্রুপ অফ পিকস। আচ্ছা, তো সেই পাহাড়টা আমরা উইদাউট শেরপা, উইদাউট পোর্টার্স, আমরা নিজেরা, ওটা একটা খুব আমাদের কাছে খুব এক্সাইটমেন্টের ব্যাপার যে আমরাও নিজেরা ট্রাই করে, কারণ ইনিশিয়াল মাউন্টেনিয়ারিং গুলো কিন্তু এরকম স্টাইলে হতো, কিন্তু তারপরে যখন আমরা এজেন্সি ভিত্তিক যখন আমরা চলে এসেছি আর কি, তখন আমরা জানি যে আগে যেমন হিচকক হয়তো নিজেই ক্যামেরা নিয়ে বসতো আর কি, এবার এখন হয়তো একটা ক্যামেরার আলাদা স্পেশালিস্ট, এটার আলাদা, যেরকম আপনাদের ইয়েটা থাকে, আমাদের এখনো ডিভিশন হয়ে হ্যাঁ ডিভিশন হয়ে, মানে আমরা অনেকটাই আউটসোর্স করে দিই এইসব জিনিসগুলো। কিন্তু তুমি একটু এবার ওল্ড স্কুলে ফেরত যেতে যাচ্ছি, আমরা চেষ্টা করছি আর কি, তো দেখা যাক আমরা কি করতে পারি। কিন্তু কয়েক বছর আগে, এই গত বছর আমরা ক্লাইম্ব করলাম একটা পাহাড়, মাউন্ট গুপ্ত পর্বত। আমরা ওয়ার্ল্ডের মধ্যে প্রথম হলাম হিমাচলে, এর আগে কোনোদিন কেউ ওই পাহাড়টা করতে পারেনি। তার আগের বছর আমরা একটা পাহাড় করলাম মাউন্ট ব্রহ্মা বলে, সেটা হচ্ছে কিস্তওয়াড় রিজনে, সেটা আমরা প্রথম ইন্ডিয়ান টিম হলাম। এবং আমাদের কাছে একমাত্র ছবি আছে সামিটেড, মানে অন্য যারা গেছিল তারা হয়তো যেতে গিয়ে ফেরত আসার সময় মারা গেছে, অ্যাভালাঞ্চ হয়ে গেছে, ছবি ছিল না এরকম। তো এই আস্তে আস্তে আমরা ওই ঘরানার দিকে যাওয়ার চেষ্টা করছি, কারণ এখন খুব কমার্শিয়ালাইজ হয়ে গেছে পাহাড় চড়াগুলো। তো এই অ্যাকচুয়াল অ্যাডভেঞ্চারের স্বাদটা কমে যাচ্ছে, এবং আমরাও সেটার জন্য দায়ী, কারণ আমরাও তো এজেন্সি ভিত্তিক ইয়েতেই গেছিলাম। কিন্তু একটা সময় পর মনে হয় যে ওল্ড স্কুলে যাওয়াটা বেটার আর কি। তো শেরপারা ডেফিনেটলি আমাদের কাজটা একদিকে যেমন ইজি করে দিয়েছে, কিন্তু আমাদের অনেকটা ডিপেন্ডেন্টও করে দিয়েছে। হ্যাঁ, যেমন চ্যাট জিপিটি এসে আমাদের নিজেদের থট প্রসেস চলে যাচ্ছে, আমরা সবই চ্যাট জিপিটি দিয়ে করে দিচ্ছি। আগে আমরা মোবাইলের নাম্বারগুলো মনে রাখতে পারতাম, ফোনের নাম্বারগুলো, এখন একটা নাম্বারও মনে থাকে না। তো সেরকম, তো ওইটা যেহেতু শেরপাদের কথা এলো, তো ডেফিনেটলি তারা এতটাই স্ট্রং মাউন্টেনিয়ার হয় বাই ডিফল্ট, তো আনপ্যারালেল আর কি। কিন্তু এই করতে করতে আর কি, আপনি যখন ওই কোশ্চেনটা করলেন যে রেকর্ডের কথা কখন মাথায় এলো, আমার রেকর্ডের আমি ভাবতেই পারিনি যে এটার একটা গিনেস রেকর্ড হতে পারে। হ্যাঁ, 7 সামিটস হয়ে গেল, আমি অ্যান্টার্কটিকাতে তখন মাউন্ট ভিনসেন্ট ক্লাইম্ব করলাম, সাউথ পোল স্কিইং করলাম, তারপরে মাথায় ঢুকলো যে 7 ভলক্যানিক সামিটস, যেরকম প্রত্যেকটা কন্টিনেন্টের হাইয়েস্ট পাহাড়, সেরকম প্রত্যেকটা কন্টিনেন্টের হাইয়েস্ট ভলক্যানো। যেমন এশিয়ার হাইয়েস্ট ভলক্যানো কিন্তু জাপান বা আমাদের এই আন্দামান না, এগুলো আমাদেরও একটা ধারণা ছিল যে ফুজি বোধহয়, মাউন্ট ফুজি বোধহয় হাইয়েস্ট ভলক্যানো। অ্যাকচুয়াল হাইয়েস্ট ভলক্যানো অফ এশিয়া হচ্ছে ইরানে। আচ্ছা,
এবং সেই পাহাড়ের মাথায় বরফও পড়ে, কিন্তু আমার অ্যাটলিস্ট ধারণা ছিল যে ইরান মানেই হয়তো রুক্ষ সূক্ষ্ম একটা মরুভূমি টাইপের জায়গা হবে, বা মিডল ইস্ট যেরকম ভাবি আর কি, এরকম হয়। কিন্তু ওখান থেকে কনস্ট্যান্টলি সালফার ডাইঅক্সাইড বেরিয়ে যাচ্ছে, হ্যাঁ, কনস্ট্যান্টলি, ওরকম একটা ভলক্যানো ওখানে। সিমিলারলি অ্যান্টার্কটিকাতে মাউন্ট সিডলি বলে একটা পাহাড় আছে, সেটা হচ্ছে হাইয়েস্ট ভলক্যানো। আমিও প্রথম ইন্ডিয়ান হই ওটা ক্লাইম্ব করাতে। তো যখন আমার 7 সামিটস হয়ে গেছে, এরকম একটা সময় আমি ইরান যাবো করছি, তো আমার একজন বন্ধু, ইরান আমার খুব প্রিয় দেশ, কারণ আমি ওই দেশের সিনেমার খুব ভক্ত আসলে। তাই, হ্যাঁ, খুব সুন্দর জায়গা, এবং এত আর্টিস্টিক হ্যান্ডিক্রাফটস গুলো এত ভালো, ওই সেরামিক্স এর কাজগুলো যদি দেখা যায়, মানে এত কম দামে পাওয়া যেত, মানে রিয়েলি আমি আরো একবার যেতে চাই আর কি ইরানে, এত সুন্দর জায়গা। তো আমার একটা দিদি আর কি, মানে বন্ধু কাম দিদি, ভাষা দিদি, সে আমাকে হঠাৎ করে একদিন একটা লিঙ্ক পাঠালো। তো টিপিক্যালি আমি ফরওয়ার্ড লিঙ্ক গুলো খুলি না, কখন ভাইরাস টাইরাস চলে আসে। তো পরে আরেকদিন একটা এমনি মেসেজ করলো, দেখলাম ভাস্বতী দিদি আমাকে এরকম পাঠায় না, ভুলভাল ফরওয়ার্ডস। আমি তখন ক্লিক করে দেখলাম যে ওটা একটা গিনেস রেকর্ড। অস্ট্রেলিয়ার একজন ড্যানিয়েল বুল বলে, সে এই রেকর্ডটা করেছে, এই 7 ভলক্যানিক সামিটস। তার বয়স ছিল 36 বছর সামথিং। আমি ক্যালকুলেট করে দেখলাম আমার তো প্ল্যান আছে জানুয়ারি মাসে ইয়ে করার, অ্যান্টার্কটিকা করে 7 ভলক্যানিক সামিটস হয়ে যাবে, এরকম মাঝখানে 4-5টা পাহাড় প্ল্যান করেছিল। তো আমি দেখলাম 35 বছর 9 মাস হচ্ছে। তো আমি বললাম যে বাসুদিকে, তুমি কি তাহলে কি আমিও এই রেকর্ডটা পেতে পারি, মানে আমি যদি করি? তখন বললো হ্যাঁ, কিন্তু তুমি চাপ নিও না, মানে প্রেসারে ডোন্ট হারি ইয়োরসেলফ। তো আমি তো খুব মানে এক্সাইটেড হয়ে সবাইকে প্রপোজাল পাঠিয়ে দিলাম। তারপর অ্যান্টার্কটিকার জন্য যখন ব্লক করতে গেলাম, বললো যে এখনই $5,000 দাও, মনে হয় সিটও শেষ হয়ে গেছে। কারণ একটা ছোট্ট ফ্লাইট যায়, 5 জনের ফ্লাইট, আর আবার যদি আরেকজন যেতে হয় তাহলে আরো 4 জনকে খুঁজতে হবে, নাহলে পরে খুব রিমোট, অ্যান্টার্কটিকার একদম প্রচন্ড রিমোট একটা জায়গা। একদম মানে লাস্ট মোমেন্টে ওই একটা সিট খালি ছিল, সেটাতে আমি ফ্লাইটটা পেয়ে গেলাম। একটা স্পন্সরশিপ এলো না। আমি ভাবলাম যে আর এমন একটা সিচুয়েশন হয়েছিল যে মাউন্টেনিয়ারিং এই যে স্পন্সরশিপ আসে, বা তোমাকে যদি আমি ধরো ওই পাহাড়ে চড়বার জন্য 10 লাখ টাকা দিলাম, আমার কি লাভ? অনেকটাই যেমন ক্রিকেট খেলার সময় ওই ব্যানার দেয় যেরকম, বা ঠাকুরের ওখানটা যেমন ব্যানার দেয়, সেরকম ইট ক্যান বি এ গুড মার্কেটিং টুল, ব্র্যান্ড আইডেন্টিটি টুল হতে পারে, যে ওটা একটা মেটাফর হিসেবে হতে পারে যে উই আর রিচিং দ্যাট হাইট, এবং সেটা তার সেই কোম্পানির মার্কেটিং হেডের ক্রিয়েটিভিটির উপর ডিপেন্ড করে। যেমন ম্যাচ থাকতে হবে। ধরো তুমি মাউন্ট এভারেস্টে উঠে রাহুলের ছাতু, এটা তো ভালো লাগবে না। এখন এখন সেই ম্যাচটাও যেমন সিনেমার প্রমোশন হতেই পারে। আচ্ছা, হ্যাঁ, যদি একটা কাঞ্চনজঙ্ঘার উপর সিনেমা আছে, সেটা তো কাঞ্চনজঙ্ঘার মাথাতে সেই পোস্টারটা নিয়ে গেল, সেটা কুড বি এ ভেরি গুড ব্র্যান্ড প্রপোজিশন, রাইট? সেরকম আর কি। তো আমি যদি গিয়ে একটা ভালো চা খাই ওখানটায় বসে, সেখানে সহজ কথার একটা বিজ্ঞাপন করে দিলে আমাদের বিশাল লাভ হয়ে গেল। ওখান থেকে হয়তো একটা পডকাস্ট শুট হলো, এই পডকাস্টটা স্পেশালি শুট হলো ওই জায়গাটা। আমি শুধু উঠলাম আর নামতে পারলাম না বেস ক্যাম্পে, তার জন্য হেলিকপ্টার আছে। হ্যাঁ, কিন্তু ওটাই বলছি যে মানে ইট ইজ আপ টু দ্য ক্রিয়েটিভিটি অফ দ্য ব্র্যান্ড এন্ড দ্য স্পন্সরস কিভাবে প্লেস করতে পারে। যাক, কোনো স্পন্সর পেলে না তুমি, তা সত্ত্বেও গেলে। তখন আমার এমন একটা সিচুয়েশন হয়েছিল যে আমি অকশন করতে শুরু করে দিয়েছিলাম আমার জিনিসপত্রের। সেখান থেকে আমার বন্ধু বান্ধবরা, যেমন কোথাও প্রথম যখন আমি কিলিমাঞ্জারো গেছিলাম, তখন ওখান থেকে কিছু আর্টিফ্যাক্টস নিয়ে এসেছিলাম, সেগুলোকে তখন মানে কে যদি কিনতে চায়, কিছু মিউজিয়াম তারা বললো যে আমরা নিতে চাই। তো সেই সময় বন্ধুরা তখন আমাকে আটকায় দিয়ে ক্রাউড ফান্ডিং শুরু করে। আবার আমিও ক্রাউড ফান্ডিং এ খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছিলাম, যে এরকম বারবার করে লোকের কাছে হাত পাতা, মানে ইটস টু মাচ না। আর তারাই দেয় যাদের কিছু নেই, যাদের খুব আছে তারা কেউ কিছু দেন না, মানে সত্যি। হ্যাঁ, এরকম ব্যাপারটা থাকে আর কি। তো যাই হোক, এই করতে করতে কোনো মতে তখন ফাইনালি টাটা ট্রাস্ট আমাকে সাপোর্ট দিল লাস্ট মোমেন্টে। তখন আমার সব দিয়ে মানে লোন টোনও এক্সস্টেড, কারণ এই একটা এক্সপিডিশন, যেমন সাউথ পোলের আর ভিনসেন্ট ম্যাসিভ টুগেদার, আমার তার সঙ্গে ওই হাইয়েস্ট ভলক্যানো যেটা ছিল চিলি, এই 3টে এক্সপিডিশন মিলে আমার খরচ পড়েছিল $100,000, মানে তখনকার দিনে 76 লাখ টাকা। তো একটা নর্মাল চাকরি করার লোকের কাছে 76 লাখ টাকা ইজ টু মাচ, রাইট? মানে উই কান্ট ডু উইদাউট স্পন্সরশিপ। 76 লাখ টাকা আম্বানির কাছেও টু মাচ, মানে ওদের কাছে
আমাদের 76 লাখ টাকা সবার কাছে টু মাচ। হ্যাঁ, এবার কেউ তো চাইছে না যে একটা লোকই দিক 76 লাখ টাকা। হ্যাঁ, কেউ 5 লাখ দিল, কেউ 6 লাখ দিল, তার বদলে কি করা যায়, যেমন কোনো একটা কোম্পানি চাইলো যে তাদের যে টপ পারফর্মার তাদের নামগুলো আমি ওখান থেকে ডিক্লেয়ার করি, রাইট? সেটা তো একটা রিটেনশন। আমার নাম যদি কেউ চাঁদে গিয়ে তোলে রাখে, তো আমি তো ওই কোম্পানির জন্য আমি তো 5 বছর সাইন করে দেবো যে আমি তোমার সঙ্গে থাকবো, প্লিজ করে দাও টাইপের। মানে সেরকম আমি বুঝি যে কতটা ইনোভেশন হতে পারে। যাই হোক, এই করতে করতে যখন আর একদম পুরো আর কিছু করার নেই, সেই সময় টাটা ট্রাস্ট এসে আমাকে তখন বাকি টাকা সাপোর্ট দিয়ে দিয়ে ফাইনালি আমার ওয়ার্ল্ড রেকর্ডটা 2019 সালে হয়। কিন্তু তারপরে আমার নর্থ পোলের যদি হয়ে যেতে পারতো তাহলে আমার একটা ওয়ার্ল্ড রেকর্ড হতে পারতো। গত 7 বছর ধরে ক্যান্সেল হয়ে গেল নর্থ পোল, এবার 7th ইয়ার ছিল। তো কেন? ওই যে আমি বললে, কেন বললেই তখন আমার প্রথম যেটা দিয়ে স্টার্ট হয়েছিল যে আমি এর জন্য করতে পারলাম না, ওর জন্য করতে পারলাম না, ওরকম এক্সকিউজ হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, এটা কোভিড ছিল 2 বছর, ইউক্রেন আর রাশিয়ার ঝামেলার জন্য খুব ঝামেলা হয়েছিল, ক্লাইমেট চেঞ্জ হয়েছিল, তো এরকম আর কি, প্রত্যেকটা ন্যাটোর প্রবলেম ছিল। তো এই করতে করতে প্রত্যেক বছর কিছু না কিছু 7-8 লাখ টাকা করে প্রত্যেক বছর ফাইন্যান্সিয়াল লস দিয়ে বছর 10 লাখ টাকা চলে গেল, মানে এরকম ভাবে। কিন্তু তাও টেনে যাচ্ছি, চেষ্টা করে যাচ্ছি যে যদি নর্থ পোলটা স্কিইংটা হয়ে যায় তাহলে পরে আমি এক্সপ্লোরার্স গ্র্যান্ড স্ল্যাম শেষ হতে হবে। এবং এটা একটা খুব বড় একটা অ্যাচিভমেন্ট, এখানে 7 সামিট, 7 ভলকানো সামিট, নর্থ পোল, সাউথ পোল এগুলো করা। কিন্তু হ্যাঁ মানে কিন্তু এইগুলো করে করে উই ইভলভ অ্যাজ এ হিউম্যান বিং অলসো। তো এখন আর ওই কোনো প্রবলেম কি আর মনে হয় না যে বিশাল কিছু প্রবলেম, কারণ মেবি উই হ্যাভ সিন দ্য ওয়ার্স্ট। হ্যাঁ, এবার আমরা যখন মৃত্যুকে অনেক সময় খুব কাছ থেকে দেখেছি, তো সেই দেখার পরে তখন মনে হয় জীবনটাকে যতটুকু আছে, আমরা তো জানি না কতটা জীবন আমাদের জন্য মেপে দেওয়া হয়েছে, তো যতটুকু আছে সেই প্রত্যেকটা মোমেন্টকে আমরা চেষ্টা করি এনজয় করার জন্য। অ্যাটলিস্ট আমি তো তাই করি, যে কিছু না কিছু মানে একটা নেটফ্লিক্সে সিনেমা দেখতে গেলেও এখন একটা গিল্টি ফিলিং কাজ করে যে এটার বদলে যদি আমি একটা অন্য কিছু কনস্ট্রাকটিভ কিছু করতে পারি। তো এরপরে নিজেকে অনেক রকম ইনিশিয়েটিভসে আমরা ইয়ে করেছি। যেমন আমরা কোভিডের সময় কোভিড কেয়ার নেটওয়ার্ক বলে আমরা তখন গোটা 3টে কোভিডেই আমরা পুরো 8টা ডিস্ট্রিক্টে কাজ করেছিলাম, অনেক কটা ডাক্তারদের সবকে নিয়ে নিয়ে। তো এরকম করে মানে এগুলো আমাদের মনে হয় যে এটা একটা গিভিং ব্যাক টু দ্য সোসাইটি। তো কিছুদিন আগে আমরা গত বছর আমি ইথিওপিয়া গিয়েছিলাম একটা সায়েন্টিফিক এক্সপিডিশনে। তো ওখান থেকে আমরা স্যাম্পেলস ভলকানো থেকে কিছু স্যাম্পেলস নিয়ে এসে বর্ধমান ইউনিভার্সিটিকে দিয়েছিলাম। তো ওরা ওখান থেকে কিছু রেয়ার ব্যাকটেরিয়া পেয়েছে এবং সেটা নিয়ে একটা থিসিস পেপার হচ্ছে, এই বছর বোধহয় পাবলিশ হবে পেপারটা। তো এরকম ভাবে আমরা চাচ্ছি যে আমাদের ক্লাইন্টগুলোকে যদি কোনোভাবে মিনিংফুল হ্যাঁ যদি করতে পারা যায়, তো হু নোজ যে আমরা হয়তো সহজ কথার গিয়ে আমরা ওখানটায় নিয়ে গেলাম পাহাড়ের মাথায়, মানে শুশুনিয়া হতে পারে। অবশ্যই, যে কোনো পিকই তো পিক রে বাবা। তো কিন্তু ওই প্রথমে একদম বললেন যে আমরা জয় করেছি পাহাড়টা, আমার মনে হয় এটা হচ্ছে আমাদের নিজেদের জয় করা, নিজেদেরকে একদম নিজেদের খামতিগুলোকে আইডেন্টিফাই আরো খুব তাড়াতাড়ি প্রকাশ পেয়ে যায় ওখানটায়। তো যখন আইডেন্টিফাই হবে তবেই তো আমরা সেটাকে নিয়ে ওয়ার্ক করতে পারবো, নিজেদের কোন জায়গাটায় আমাদের উইকনেস আছে সেগুলোকে আরো বেশি প্রকট হয়ে যায় এই জায়গাটায় গিয়ে। হ্যাঁ, তো সেগুলোকে তখন উই স্টার্ট ওয়ার্কিং টুয়ার্ডস দ্যাট। আমি জানি আমি তোমার প্রচুর সময় নিচ্ছি, আমি তাও এবার তাড়াতাড়ি কয়েকটা ছোট প্রশ্ন করছি। এরকম লাইফটা দেখে যখন তুমি ধরো শহরে ফিরলে, সেটা কলকাতা হোক ব্যাঙ্গালোর হোক, তারপর তুমি শপিং মলে ঘুরছো, একটা ইয়াং ছেলে বা মেয়েকে দেখছো একটা সাধারণ জিনিস নিয়ে সে বিরক্ত, খুশি নয়, এবং সে ডিসস্যাটিসফাইড উইথ লাইফ, তখন তোমার কেমন লাগে? আমার মনে হয় সবই দরকার, এটা একটা ব্যালেন্স। যেমন মিউজিক, মিউজিক কখন হয়, নট বিকজ অফ দ্য নোটস বাট বিকজ অফ দ্য সাইলেন্স বিটুইন দ্য নোটস। ওয়াও, তাই তো, তবেই তো আমার এরকম হয়ে যাবে, রাইট? কিন্তু ওই পাহাড়টা হচ্ছে সাইলেন্স বিটুইন টু সিটি লাইফস, গো ফর এ মাউন্টেন। তো তখন এই গোটা জিনিসটা মিলে কিন্তু তখন লাইফটা এত ইন্টারেস্টিং হয়। অনেকটা আমরা বলি যে যেমন যদি মিউজিকটা যদি সব হাই নোটসে হতো তাহলে মিউজিকটা কিরকম হতো, ইট উইল নট বি মিউজিক, ইট উইল বি কল্ড নয়েজ। যদি খুব লো নোটে হতো, সবই লো, মিউজিক হতো না। কিন্তু দুটো মিশে মিলে, হ্যাঁ দুটো মিশে তখন আমার কি হয়, ওই দূরদর্শনের মিউজিকটা ছিল না,
তো আপস অ্যান্ড ডাউনস মিলেই তো মিউজিকটা হলো। তাহলে লাইফটাও আমি যদি বলি না সব ভালো হতে হবে, তাহলে ওইরকম মিউজিকটা খুব নয়েজ হয়ে যাবে, সব বাজে হলেও বাজে হবে। তো এই যে ভালো আর খারাপ মিলেই এই যে লাইফটা চলছে, আমার মনে হয় দ্যাট মেক্স লাইফ মোস্ট ইন্টারেস্টিং। তো আমি মানে উই অলওয়েজ অ্যাকনলেজ দ্য ডার্কার সাইড অফ দ্য লাইফ অলসো অ্যান্ড দ্য ব্রাইটার সাইড অফ দ্য লাইফ অলসো। এমনটা মানে যে গড থাকতে গেলে উই হ্যাভ টু অ্যাপ্রিসিয়েট ডেভিল অলসো, তবেই তো গডের ইম্পর্টেন্সটা পাওয়া যায়। তো ইটস জাস্ট লাইক দ্যাট। আর একটা প্রশ্ন, যে ধরে নিচ্ছি তুমি আগামীকাল একটা ট্রেক বা একটা মাউন্টেনিয়ারিং এর যাচ্ছ, হ্যাঁ, তাহলে আইডিয়ালি হোয়াট শুড বি ইয়োর ডায়েট? হ্যাঁ, তো কোন পাহাড়ে হোয়াট ইজ গুড ফুড টু হ্যাভ ওয়াইল ইউ আর ট্রেকিং অর মাউন্টেনিয়ারিং? যখন আমরা কোনো পাহাড়ে যাই, সেই পাহাড়টাতে সব পাহাড়ে তো এভারেস্ট না, আবার সব পাহাড়ও শুশুনিয়া না। প্রত্যেকটা পাহাড়ের একটা চারিত্রিক একটা বৈশিষ্ট্য আছে। তো সেই পাহাড়ে আমার কিরকম স্কিলটা লাগছে সেই অনুযায়ী প্রিপারেশন হয়। তো আমার যেমন এখন পরপর কিলিমাঞ্জারোর পর এলব্রুস আছে রাশিয়ায়, তারপরেই এই ইয়েটা আছে, লাদাখের এক্সপিডিশনটা আছে। তো আমি জানি যে এটা খুব ডিমান্ডিং একটা ট্রেক হবে, মানে এক্সপিডিশন হবে। তো তার ফিজিক্যাল কন্ডিশনিংটা আমাকে প্রচণ্ড রাখতে হবে, কার্ডিওটা খুব ভালো রাখতে হবে। তার জন্য মিনিমাম 5 কিলোমিটার করে দৌড় করে, এবং টাইমিংটা কত কম করতে পারছি সেটা হচ্ছে একটা বেঞ্চমার্ক থেকে যায়। যে আমি যদি 32-33 মিনিটের মধ্যে একটা 5 কিলোমিটার করতে পারলাম, এবং সেটা যদি আমি রিপিট করতে পারছি, তার মানে আমার কার্ডিওটা স্ট্রং হয়ে গেল। লেগস আর যে কোমরের পাশের যেই জায়গাটা কি, সেই কোর বলে আর কি, কোর, সেই কোরটা স্ট্রং থাকলো। হ্যাঁ, তো কোর, গ্লুট, কোয়াডস এগুলো যদি ঠিক থাকে, তো আমার কোনো সিক্স প্যাক লাগে না বা বাইসেপস লাগে না পাহাড় করতে। হ্যাঁ, তো এইগুলো করলে পরে মানে তাহলে আমি জানলাম যে আমার এটা ঠিক। এবার আমার যদি তখন আন্ডারওয়েট হয়ে যায়, সেটাও একটা খুব বাজে ব্যাপার হয়ে যাবে। তো ফ্যাটের লেয়ার থাকতো, যদি এখন পোলার এক্সপিডিশনে যেতাম নর্থ পোলে, তাহলে আমার একটা এক্সট্রা ফ্যাটের লেয়ার লাগতো ঠান্ডাতে কোপ আপ করার জন্য। প্লাস যখন খাবার থাকে না বা এত ক্যালোরি বার্ন হয়, তখন ফ্যাটটা থেকে আমার ফুড দেয়। তো এবার সেটা শুড নট বি এট দ্য কস্ট অফ ফিটনেস। তো ফার্স্টে ফিটনেসটা বাড়িয়ে নিয়ে তারপরে ইউ হ্যাভ টু পুট গুড ফ্যাট লাগে আর কি, সামথিং। হ্যাঁ, আবার কিছু কিছু জায়গায় যেখানে আমার খুব বেশি রক ক্লাইম্বিং আছে, সেখানে আমাকে আরো লিন হয়ে যেতে হবে। হ্যাঁ, যেমন আমার এবার প্ল্যান হয়েছিল মাউন্ট বাটিয়ান বলে একটা পাহাড় মাউন্ট কেনিয়াতে, ওটা আমরা একবার ফেল হয়েছিল। আর ওটারই আরেকটা মাউন্ট কেনিয়ার আরেকটা পার্ট ছিল মাউন্ট নেলিয়ান, ওটা করে আমি ফার্স্টেস্ট ইন্ডিয়ান হয়েছিলাম 2023 সালে। তো সেই পাহাড়টা আমি এবার ক্যান্সেল করতে হলো, কারণ আমার ফিটনেসটা ওই লেভেলে ছিল না যে ওটাকে আমি আবার ট্যাকেল করতে পারবো। তো সেটার জন্য একটা অন্য রেজিমে চলে যেতে হয়। আর খাওয়া দাওয়া বলতে যে মানে যাতে ডেফিসিয়েন্সি না হয়, সব রকম ভেজিটেবলস, ফ্রুটস, হাই প্রোটিন খাবার খেতে লাগে। আর পাহাড়ে যখন চলতে হয় তখন হাই কার্বস, হাই প্রোটিন দুটোই থাকে। আবার খুব কমপ্লেক্স কার্ব হয়ে গেলেও হাই অল্টিটিউডে ডাইজেশনের প্রবলেম হয়, তো সেগুলো ম্যানেজ করে চলতে হয়। কিন্তু এই প্রত্যেকটা ডিফারেন্ট পাহাড়ের আলাদা আলাদা তার ইয়ে থাকে। কিন্তু পাহাড়ে গিয়ে কোনো ডায়েটিং চলে না। তো পাহাড়ে যেহেতু অনেক এনার্জি লাগে, তো আমরা সঙ্গে রাখি ডেটস, মানে খুব হাই এনার্জি খুব তাড়াতাড়ি পাওয়া যায়। ইয়ে লাগে, চকলেটস থাকে, অনেক পরিমাণ প্রোটিন থাকে। ইট কুড বি ইন প্রোটিন বার হতে পারে বা ডিম হতে পারে, এরকম আর কি জিনিসগুলো। তো আমাদের সঙ্গে কবে যাওয়া হচ্ছে পাহাড়ে? দেখা গেল গোটা টিম নিয়ে আমরা ওখানে একটা পডকাস্ট সেশন করে দেওয়া যাবে। এখন হেলিকপ্টারে পাওয়া যায় বেস ক্যাম্প যাওয়ার জন্য। হ্যাঁ, যাব না, তবে গেলে পায়ে হেঁটেই যাব। ছোট পাহাড়ে যাব, কিন্তু পায়ে হেঁটে যাব, কারণ অ্যাক্লিমেটাইজ না করে হেলিকপ্টারে পৌঁছানো বোধহয় আরো বেশি বিপজ্জনক। রাইট। আজকে একজন অত্যাশ্চর্য মানুষের সাথে কথা বললাম, যে আজকে এপিসোডে কয়েকটা খুব হালকাভাবে আপনাকে বুঝিয়ে দিল, যখন আপনি খুব ইন্টেন্সলি কোনো স্বপ্ন দেখেন, সেই স্বপ্নটা আপনার জীবনের একটা অংশ হয়ে যায়, তখন সেই স্বপ্নটাকে দিয়ে দেওয়া মানে নিজের একটা জীবনের অংশ দিয়ে দেওয়া। সেই আবার আমাদেরকে বলল, স্বপ্ন যখন ভেঙে যায় তখন আশা নামক একটা আঠা থাকে, যে আঠা দিয়ে সেই স্বপ্নগুলোকে আবার জুড়ে স্বপ্ন দেখা যায়। সেই জীবনে ব্যর্থতা কম দেখেনি, কিন্তু তার জন্য সে তার সাফল্যের পিছনে দৌড়ানোটা থামায়নি।
সে 18 লাখ টাকা হারিয়েছে, 10 লাখ টাকা হারিয়েছে, প্রত্যেক বছর প্ল্যান ক্যান্সেল হয়েছে, কিন্তু তারপরেও প্ল্যান এ না কাজ করলে প্ল্যান বিতে সে বেরিয়েছে। কিন্তু ভারতবর্ষের নাম, ভারতবর্ষের ফ্ল্যাগ অন্তত সাতটা কন্টিনেন্টে যে আজকে উজ্জ্বলভাবে প্রতিষ্ঠিত, তার একজন সত্যরূপ সিদ্ধান্ত। আজকে আমার কাছে সহজ কথার এপিসোডটা শুধু এপিসোড ছিল না, এটা আজকে আমার ক্লাসরুম ছিল। আশা করি আপনাদের ভালো লেগেছে। এটা বংমেডের গেঞ্জি, এত স্মার্ট গেঞ্জি আর কারা বানায়, অর্ডার করে দিন। আর আমার চ্যানেল সহজ কথা দেখতে থাকুন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিলে আনন্দ পাবো। ধন্যবাদ। Thank you.